Assalamu alaikum everyone. Welcome to the sixth lecture of History of English Literature 2, GED 2231 or GED 247. Today, our topic is the Victorian novelist. গত ক্লাসে আমরা ভিক্টোরিয়ান কবিদের অবদান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ভিক্টোরিয়ান ঔপন্যাসিক, ভিক্টোরিয়ান নভেলিস্টদের অবদান নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এর আগের দুটো লেকচার আসসালামু আলাইকুম স্যার। প্রবেশ করার আগে আমাদেরকে ভিক্টোরিয়ান এই শব্দটা মাথায় রাখতে হবে। ভিক্টোরিয়ান কি বলেছিলাম? ভিক্টোরিয়ান শব্দটার মানে কি? ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান দ্য টপিক ভিক্টোরিয়ান, ভিক্টোরিয়ান শব্দটা, ভিক্টোরিয়ান শব্দের সাথে ডেকোরাম, ডিসেন্সি, রেসপেক্টেবিলিটি, রেস্ট্রেইন্ট এই বিষয়গুলো কিন্তু জড়িত আছে। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। ভিক্টোরিয়ান শব্দটার মানে প্রুড, রেস্ট্রেইন্ট, ডেকোরাম, রেসপেক্টেবিলিটি এই বিষয়গুলো কিন্তু সবসময় মাথায় রাখলে আপনার জন্য অ্যানালাইজ করা সুবিধা হবে। গত ক্লাসে আমরা যখন কবিদের নিয়ে আলোচনা করলাম, কবিদের অবদান নিয়ে আলোচনা করলাম, তখন ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা তাই করব। আমরা কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবো এবং সাথে সাথে আমরা ভিক্টোরিয়ান নভেলিস্ট যারা তাদের অবদানগুলো আমরা আস্তে 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 খুঁজে বের করার চেষ্টা করব। আমরা একটা ওভারঅল আইডিয়া সবসময় যেন থাকে আমাদের, তাহলে আমরা আর হারিয়ে যাব না। একটা ওভারঅল একটা পিকচার সামনে থাকলে আমরা উই উইল নট গেট লস্ট ইন ডিটেইলস। আশা করি আপনারা আপনাদের সামনে স্লাইডটা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের টাইটেল স্লাইডে চারজন সাহিত্যিকের ছবি, দ্য ভিক্টোরিয়ান নভেলিস্ট। আমরা শুরু করব চার্লস ডিকেন্সকে দিয়ে। চার্লস ডিকেন্স ওনার জন্ম 1812 সালে। ঠিক একই সালে জন্মগ্রহণ করেছিলেন রবার্ট ব্রাউনিং, যার সম্পর্কে আমরা গত ক্লাসে গত লেকচারে কথা বলেছিলাম। চার্লস ডিকেন্স, one of the most prominent novelists in English literature and one of the most prominent Victorian novelists. চার্লস ডিকেন্স সম্পর্কে আজকে স্লাইডে আমরা যা কিছু স্টাডি করব সবই নেওয়া হয়েছে উইলিয়াম ডে লং এর বইটা থেকে। আপনারা অবশ্যই বইটা পড়বেন। ওই বইটা থেকেই বিভিন্ন উল্লেখযোগ্য অংশগুলো, চুম্বক অংশ যেটা আমাদের না জানলেই না, না আলোচনা করলেই না, সেই বিষয়টা আমাদের স্লাইডে আছে। সো অন্যরা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে শুরু করি। লেটস লুক এট আওয়ার ফার্স্ট সেন্টেন্স। While Tennyson and Browning were being educated for the life of literature. চার্লস ডিকেন্স নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা দুজন বিখ্যাত ভিক্টোরিয়ান পোয়েট সম্পর্কে কথা বলছি, যাদের নিয়ে আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা। ব্রাউনিং, এরা দুইজন তাদের সমগ্র জীবন, পুরো জীবনটাই তারা উৎসর্গ করেছেন সাহিত্য চর্চার পেছনে। তাদের পুরো জীবনটাই হচ্ছে dedicated to literature. They were educated for তাদের জীবনের সংগ্রাম, জীবনের যে দুঃখ কষ্ট বেদনা তাদেরকে যতটা না স্পর্শ করতে পেরেছে, এদের থেকে বেশি সংগ্রাম করেছেন আমাদের চার্লস ডিকেন্স। এর মানে হচ্ছে টেনিসন, ব্রাউনিং তারা তাদের জীবনে ততটা যুদ্ধ করতে হয়নি, লাইফে অতটা স্ট্রাগল করতে হয়নি, তারা অনেকটাই সৌভাগ্যবান ছিলেন।
টাকা পয়সা নিয়ে তাদেরকে কখনো চিন্তা করতে হয়নি। They were very blessed so that they could dedicate their entire attention to literature. Tennyson and Browning, they were being educated for the life of literature and shielded most tenderly from the hardship of the world. Victorian society যারা জীবনে সংগ্রাম করে বড় হয়েছে, জীবনের যে কষ্ট, জীবনের যে দুঃখ, এইসব থেকে টেনিসন ব্রাউনিং তারা দুজনেই সিকিউর ছিলেন, শিল্ডেড ছিলেন। ডিকেন্স grew up as a poor and suffering child. টেনিসন ব্রাউনিং তারা খুবই সৌভাগ্যবান ছিলেন, তাদেরকে এই জীবনের দুঃখ, মলিনতা, সংগ্রাম তাদেরকে স্পর্শ করেনি এবং তাদের পুরো জীবনটাকেই তারা সাহিত্যের দিকে মনোনিবেশ করেছেন, তারা সাহিত্য চর্চায় মগ্ন ছিলেন। কিন্তু চার্লস ডিকেন্স, আজকে আমরা যাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি, উনি এতটা সৌভাগ্যবান ছিলেন না। ডিকেন্স গ্রু আপ অ্যাজ এ পুয়ার অ্যান্ড সাফারিং চাইল্ড। উনি একদম জীবনের শুরু থেকেই দারিদ্র্যের কশাঘাতে পৃষ্ঠ। struggled from the very beginning of life. ছোটবেলা থেকে, একদম শৈশব থেকেই a poor and suffering child. By pasting label on blacking bottles, sleeping under a counter like a homeless cat, and once a week timidly approaching the big prison. চার্লস ডিকেন্স একদম ছোটবেলা থেকেই তাকে রোজগারে নেমে পড়তে হয়েছিল। তিনি যখন খুব ছোট ছিলেন তখন উনি বটলের গায়ে যে লেবেল লাগানোর কাজ করতেন। তার ঘুমানোর জন্য প্রায়ই কোনো ছাদ থাকতো না, কোনো ছাদের নিচে আশ্রয় না হওয়ার ফলে তিনি বিভিন্ন জায়গায় প্রায় ঘরহীন, হোমলেস ক্যাট যেমন যেখানে সেখানে ঘুমিয়ে রাত্রি যাপন করে, সেরকম চার্লস ডিকেন্সও তার ঘুমানোর জায়গা কবে কোথায় হতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। ওয়ান্স এ উইক, সপ্তাহে একদিন, টিমিডলি অ্যাপ্রোচিং দ্য বিগ প্রিজন, সপ্তাহে একদিন চার্লস ডিকেন্স জেলখানায় যেত। কাকে দেখতে? where his father was confined for debt. তার বাবা জেলখানায় ছিল। কেন? ফর ডেট, ঋণ। ভিক্টোরিয়ান সোসাইটিতে যদি কেউ তার ধার দেনা ঋণ পরিশোধ করতে না পারত, তবে যে ব্যক্তি তার কাছে টাকা পায় তার সেই অধিকারটা ছিল ঋণগ্রস্ত ব্যক্তিকে জেলখানায় পাঠিয়ে দেওয়ার। ডেট প্রিজন বলে এটাকে। চার্লস ডিকেন্স তার বাবা, তার ছেলেবেলায় বেশিরভাগ সময় চার্লস ডিকেন্স তার বাবাকে জেলখানায় সাফার করতে দেখেছেন। তাহলে চার্লস ডিকেন্সের ছোটবেলাটা কেমন ছিল আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি। ভেরি পুয়ার, একদম সমাজের সবচেয়ে অবহেলিত, সবচেয়ে স্ট্রাগলিং ক্লাস যাকে আমরা বলি। 1836 সাল, যখন তার বয়স মাত্র 24, in 1836 his Pickwick was published. মাত্র 24 বছর বয়সে, এত সংগ্রাম করে, এত কষ্টের মধ্য দিয়ে, এত জীবন সংগ্রামের মধ্য দিয়েও, একদম সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণী থেকে উঠে এসেও তিনি মাত্র 24 বছর বয়সে একটা নভেল পাবলিশ করলেন 1836 সালে। দ্য নেম অফ, এবং চার্লস ডিকেন্স ওয়াজ সো লাকি, পাবলিশিং এই বাজিমাত। ওনার প্রথম নভেলেই উনি সবাইকে তাক লাগিয়ে দিলেন, সবাই অবাক হয়ে গেল। ছিল, his life was changed as if a magician had waved his wand over him. জাদুকরেরা যেমন জাদুর কাঠি ঘোরায় ম্যাজিক ঘটে যায়, চার্লস ডিকেন্সের লাইফটাও সেরকম ম্যাজিক্যালি চেঞ্জ হয়ে গেল।
অদ্ভুতভাবে ম্যাজিক্যালি চার্লস ডিকেন্সের লাইফ চেঞ্জ হয়ে গেল। While the two great poets were slowly struggling for recognition, একটু আগেই আমরা টেনিসন ব্রাউনিং এর কথা বললাম যে তারা অনেকটাই সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদেরকে কখনোই স্ট্রাগল করতে হয়নি জীবনের জন্য। এত সুযোগ সুবিধার মধ্যে বড় হয়েও তারা দে ওয়ার স্ট্রাগলিং ফর রিকগনিশন। টেনিসন ব্রাউনিং তারা রিকগনিশন পাওয়ার জন্য তারা স্ট্রাগল করছেন। ডিকেন্স, with plenty of money and too much fame, was the acknowledged literary hero of England. ডিকেন্স, অথচ ডিকেন্স ছোটবেলা থেকেই যে দারিদ্র্যের কশাঘাতে পিষ্ট, ছোটবেলা থেকেই জীবন যে কতটা সংগ্রাম মুখর, লাইফ কতটা স্ট্রাগলিং হতে পারে সেটা ডিকেন্সের কাছ থেকে আমরা জেনেছি। ডিকেন্স সে এতটাই সফল, তার নভেল পাবলিশ হওয়ার পর সে এতটাই সফল হয়। ডিকেন্স, with plenty of money, too much fame, was the acknowledged literary hero of England. ইংল্যান্ডের সাহিত্য জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে চার্লস ডিকেন্স সে কোথায় ছিল? সে জন্মগ্রহণ করলো একদম দরিদ্র পরিবারে, ভেরি ভেরি পুয়ার, একদম স্ট্রাগলিং ক্লাসে। এরপর তার পিকউইক যখন পাবলিশ হলো, এতটাই সাফল্য, celebrated personality in the literary society of England, সব সব ঘরে ঘরে তার নাম, সবাই তার নাম জানে। চার্লস ডিকেন্স ওয়াজ সো লাকি। বুঝতে পারছেন আপনারা যে টেনিসন ব্রাউনিং তারা জন্মই গ্রহণ করেছিলেন সোনার চামচ মুখে দিয়ে, কিন্তু তারা লিটারেচারে কিন্তু ততটা বেশি সহজেই রিকগনিশন, মানুষের কাছ থেকে স্বীকৃতি পাননি। কিন্তু চার্লস ডিকেন্স উনি লোয়ার ক্লাসে জন্মগ্রহণ করে তার নিজের মেধায় জনপ্রিয়, সবাই তার নাম জানে। যখন তার বয়স 24 বছর বয়সেই সে প্রচুর খ্যাতি সম্মান পেয়ে যায়। The idol of immense audience which gathered to applaud him wherever he appeared. ডিকেন্স এতটাই বিখ্যাত হয়ে যায়, এতটাই জনপ্রিয় হয়ে যায় যে ডিকেন্স যেখানেই যায় সেখানেই লোকের ভিড়, যেখানেই ডিকেন্স যায় সেখানেই ভিড় জমে যায়। While the whole tendency of the age was toward realism, ভিক্টোরিয়ান পিরিয়ডে, এই যে এটা আপনারা কাগজ কলম থাকলে লিখে রাখেন, এটা কিন্তু আমরা গত 2 ক্লাসে বলার চেষ্টা করেছি। ভিক্টোরিয়ান পিরিয়ডে মূল ফোকাসটা কোথায় ছিল? The whole tendency of Victorian age was towards realism, বাস্তবতাবাদ। এটা আমাদের লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স এর পয়েন্ট 1 এবং পয়েন্ট 3 তে পাই আমরা। পয়েন্ট 1 এ ছিল লিটারেচার ইজ অ্যাবাউট ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবন নিয়ে, আমাদের বাস্তবতা, বাস্তব জীবন নিয়ে, এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ, যেখানে সার্চ ফর ট্রুথ, সার্চ ফর রিয়েলিটি ওয়াজ ফোকাস। মানে হচ্ছে ভিক্টোরিয়ান লিটারেচার, ভিক্টোরিয়ান সাহিত্যের পুরো ঝোঁকটাই ছিল বাস্তবতাবাদের দিকে, রিয়েলিজম, টুয়ার্ডস রিয়েলিজম, away from the extremes of romanticist and from the oddities and absurdities of early novel writers. ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা মিসেস র্যাডক্লিফকে পেয়েছিলাম, লেকচার 3 তে আমরা যার সাথে পরিচিত হয়েছিলাম, মিসেস র্যাডক্লিফ। রোমান্টিক পিরিয়ডে যেমন এক্সট্রিমলি রোমান্টিক অ্যাবসার্ড নভেলের তখন আধিপত্য ছিল, ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে সবার মনোযোগ এখন বাস্তবতাবাদের দিকে। ভিক্টোরিয়ান লিটারেচারের ঝোঁকটা কোথায়? রিয়েলিজমের দিকে, অ্যান্টি রোমান্টিক, বেশিরভাগই হচ্ছে অ্যান্টি রোমান্টিক। ইফ সামথিং ইজ অড, এটাকে সাহিত্যে আনা যাবে না। ইফ সামথিং ইজ অ্যাবসার্ড, we cannot place it in literature. It was precisely by emphasizing oddities and absurdities, by making Dickens first achieved his popularity. চার্লস ডিকেন্স এভাবেই খ্যাতি লাভ করলেন।
উনি ভিক্টোরিয়ান যুগে বসে মোটামুটি অবহেলা করেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই উনি তার নিজস্ব একটা স্টাইল তৈরি করলেন। চার্লস ডিকেন্সের নভেল যদি আমরা পড়ি, এখানে আমরা অ্যাবসার্ডিটি পাই, অডিটি পাই, এবং এই অড অ্যাবসার্ড এলিমেন্টের উপর চার্লস ডিকেন্স ফোকাস করছেন, এবং মানুষগুলো এই জিনিসগুলো পছন্দ করে। দ্য রিডার্স অফ দ্যাট পিরিয়ড, মোস্ট অফ দ্য রিডার্স, দে এনজয়েড। তারা চার্লস ডিকেন্সের নভেল পড়ে আনন্দ পেত। বাই মেকিং ক্যারিকেচার্স রাদার দেন ক্যারেক্টার্স, চার্লস ডিকেন্সের নভেলের চরিত্রগুলো বেশিরভাগই হচ্ছে ক্যারিকেচার্স, মানে এক্সাজারেটেড ক্যারেক্টার্স। বেশিরভাগ চরিত্রই আপনি বাস্তবসম্মত মনে হবে না আপনার কাছে, মনে হবে যে সামহাউ এক্সট্রিম, একটু বেশি অদ্ভুত। যেমন আমরা এখানে হুমায়ুন আহমেদ স্যারকে স্মরণ করতে পারি। হুমায়ুন আহমেদ ওনার উপন্যাসে আপনারা দেখবেন বেশিরভাগ চরিত্রই অনেক বেশি উইয়ার্ড, অদ্ভুত। অনেক বেশি অদ্ভুত চরিত্রের সমাবেশে তার বিশেষ উপন্যাসগুলো, তারপরেও কিন্তু মানুষজন এখনো তার উপন্যাস বেশ আগ্রহের সাথে উপভোগ করে। চার্লস ডিকেন্স, উনার উপন্যাসের চরিত্রগুলো অতটা বাস্তবসম্মত না, তাদের মধ্যে বেশ অদ্ভুত কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং এক্সাজারেশন এত বেশি পরিমাণে আছে যে চরিত্রগুলো ক্যারেক্টার না হয়ে ক্যারিকেচার, কার্টুনের মতো বিহেভ করে। দে বিহেভ লাইক কার্টুনস, উইয়ার্ড, এক্সাজারেটেড ক্যারেক্টার। কিন্তু কমন রিডার্স, তারা কিন্তু এই বিষয়গুলো এনজয় করে। মানে চার্লস ডিকেন্স খুব ভালোভাবে জানতেন যে কিভাবে লিখলে পাবলিক সেটাকে হট কেকের মতো লুফে নেবে। চার্লস ডিকেন্স নো ভেরি ওয়েল, উনি খুব ভালো করে জানতেন যে কিভাবে ঘটনার মধ্যে অ্যাবসার্ড অড এলিমেন্ট গুলো সাজালে, কিভাবে ক্যারেক্টার গুলোকে ক্যারিক্যাচারের মতো করে সাজালে পাবলিক আরো বেশি করে খাবে। হুমায়ুন আহমেদও তার বিভিন্ন সাক্ষাৎকারে উনি বলতেন যে আমি আমার প্রজন্মের জন্য লিখি। মানে হুমায়ুন আহমেদ খুব ভালো করে জানতেন যে কিভাবে 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 উপন্যাস লিখলে মানুষ সেটা পাগলের মতো গ্রহণ করবে, গোগ্রাসে গিলবে, হটকেকের মতো। চার্লস ডিকেন্স তার ওই ভিক্টোরিয়ান পিরিয়ডে যতই রিয়েলিজম, যতই হাইপার রিয়েলিজম, সাইন্টিফিক অ্যাপ্রোচ থাকুক, চার্লস ডিকেন্স খুব ভালো করে জানতেন যে বেলা শেষে মানুষ উপন্যাস পড়ে হচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য, মানুষকে সেই বিনোদনটা দিতে হবে। চার্লস ডিকেন্স খুব ভালো করে জানতেন কিভাবে পাঠককে বিনোদন দেয়া যায়। উনার ক্যারেক্টার গুলো উনি এমন স্পেশাল ভাবে সাজাতেন, এমন স্পেশাল ভাবে সাজাতেন যে এটা মানুষজন একদম খুব ভালোভাবে গ্রহণ করত, এবং খুব অল্প সময়ের মধ্যে চার্লস ডিকেন্স বিপুল জনপ্রিয়তা পেলেন। উনি মাত্র 24 বছর বয়স। এখানে মনে রাখবেন যে উনি ইন অনলি 24 ইয়ার্স ওল্ড যখন তিনি পিকউইক নভেলটা পাবলিশ করেন, এবং এই একটা নভেলেই বাজিমাত। হি was regarded as one of the most successful novelists in his period. আমরা অলরেডি জানি ডিকেন্সের জীবনের শুরুটা ছিল full of hardship and suffering. Charles Dickens's early life was full of hardship and sufferings. এটা আপনারা উইলিয়াম জে লং যে পিডিএফ বইটা আপনাদেরকে দেয়া হয়েছে সেটার পেজ নাম্বার 619 দেখলে পাবেন। এটা হচ্ছে পিডিএফ বইটার পেজ নাম্বার, মূল বইটার পেজ নাম্বার আলাদা হবে। এটা হচ্ছে যেটা আপনার গুগল ক্লাসরুমে যে বইটা অ্যাভেলেবল আছে সেটার পেজ নাম্বার এখানে দেয়া আছে, পেজ 619। ডিকেন্স তার জীবনের সূচনাটা, শুরুর দিকে উনি প্রচুর কষ্ট করেছেন, অনেক স্ট্রাগল করেছেন, হার্ডশিপ, পভার্টির মধ্য দিয়ে, সাফারিং এর মধ্য দিয়ে গিয়েছেন। এই যে উনি একদম কাছ থেকে দেখেছেন যে দারিদ্র কাকে বলে, দারিদ্র কতটা ভয়ঙ্কর হতে পারে, পভার্টি, হাঙ্গার কতটা তীব্র হতে পারে, এটা চার্লস ডিকেন্স একদম ওনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, উনি একদম নিজে সাফার করে
জেনেছেন যে জীবন কতটা কঠিন হতে পারে, পভার্টি দারিদ্র্য কতটা তীব্র হতে পারে এবং মানুষকে কতটা যন্ত্রণা দিতে পারে, এটা চার্লস ডিকেন্স একদম নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছেন। হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াজ অফ ইমেন্স ভ্যালু। ওনার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, এই যে উনি একদম ফার্স্ট পার্সন এক্সপিরিয়েন্স নিয়েছেন, উনি একদম ব্যক্তিগতভাবে দেখেছেন দারিদ্র কেমন, একদম উনি ফার্স্ট পার্সন এক্সপিরিয়েন্সটা লোয়ার ক্লাস মেম্বার অফ লোয়ার ক্লাস সোসাইটি এটা হওয়াটা কতটা বেশি যন্ত্রণার, এটা উনি ওনার নভেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মানে আমরা বলতে পারি যে চার্লস ডিকেন্স উনার নভেলটা হচ্ছে ইট ইজ রিটেন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ লোয়ার ক্লাস পিপল, ওয়ার্কিং ক্লাস, নিম্নবিত্ত শ্রেণীর মানুষের পরিপ্রেক্ষিত থেকে, একদম যারা দরিদ্র দরিদ্র আপামর জনগোষ্ঠী তাদের পার্সপেক্টিভ থেকে ভিক্টোরিয়ান লাইফটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। চার্লস ডিকেন্স উনি হি পেইন্টেড দ্য portrait of Victorian society from the perspective of lower class, working class. এই জিনিসটা মাথায় রাখেন, চার্লস ডিকেন্স হি ট্রাইড টু পোর্ট্রে দ্য পার্সপেক্টিভ ফ্রম ওয়ার্কিং ক্লাস, স্ট্রাগলিং ক্লাস। উনার এক্সপিরিয়েন্স, এই যে চার্লস ডিকেন্সের ব্যক্তিগত অভিজ্ঞতা, ইট ওয়াজ অফ ইমেন্স ভ্যালু, এটা খুবই মূল্যবান ইংরেজি সাহিত্যে। ফার্স্ট, প্রথমত, অ্যাজ এ চাইল্ড পুয়ার অ্যান্ড লোনলি। চার্লস ডিকেন্স আমরা তার ছেলেবেলা সম্পর্কে একটু জেনেছি যে ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে খুব দারিদ্র্যের মধ্য দিয়ে খুব কষ্ট করে বড় হয়েছেন, নিজের রোজগার নিজেই করতে হতো, বাবা বেশিরভাগ সময় জেলখানায় বন্দি থাকতো। অ্যাজ এ চাইল্ড পুয়ার অ্যান্ড লোনলি, লঙ্গিং ফর লাভ অ্যান্ড ফর সোসাইটি। ছোট্ট ছেলে, সে রোজগার করছে, নিজের রোজগার করছে, নিজের দেখাশোনা করছে, এই যে ভালোবাসার প্রতি কাঙাল, ছোট ছোট শিশুরা তারা তো ভালোবাসার প্রতি কাঙাল হয়, এবং ফর সোসাইটি, এবং তারা তো সমাজের স্বীকৃতি চায়। স্ট্রাগলিং ক্লাস, এই পুয়ার চিলড্রেন, তাদের যে সাইকোলজি, তাদের পয়েন্ট অফ ভিউটা আমরা চার্লস ডিকেন্সের নভেলে কিন্তু খুঁজে পাই। He laid the foundation for those heart-rending pictures of children. এই যে লোয়ার ক্লাস, স্ট্রাগলিং ক্লাস, এই ক্লাসের শিশুরা কত কষ্টের মধ্য দিয়ে যায়, তার একটা ছবি আমরা কিন্তু চার্লস ডিকেন্সের নভেলের মধ্যে পাই। তার নভেলে দেখবেন প্রচুর এরকম চাইল্ড ক্যারেক্টার আছে যারা খুব দুঃখ কষ্টের মধ্য দিয়ে বড় হচ্ছে। চার্লস ডিকেন্স এটা তো কল্পনা করেননি, তিনি নিজে সেই স্ট্রাগল করে এসেছেন, তিনি নিজে ছোটবেলা থেকে সেই যুদ্ধটা করে এসেছেন, এবং তার সেই অভিজ্ঞতার আলোকেই তিনি তার উপন্যাসে শিশুদেরকে ফুটিয়ে তুলছেন। এটা তিনি এত চমৎকার ভাবে, এত নিখুঁত ভাবে শিশুদের দুঃখ দুর্দশার কথা ফুটিয়ে তুলছেন, এটা তার সময় অন্যরা কেউ পারেনি, অন্যরা সেই সুযোগও পায়নি, এবং তাদের হয়তো সেই মেধাও ছিল না। চার্লস ডিকেন্স উনি তার নিজের অভিজ্ঞতার আলোকে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে কতটা স্ট্রাগল করতে হয়। ভিক্টোরিয়ান সোসাইটিতে একটা শিশু যদি, তারা যদি নিম্নবিত্ত পরিবারে জন্মায়, তখন তাকে কি কি সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, আমরা চার্লস ডিকেন্সের উপন্যাসে দেখতে পারি। সেকেন্ড, চার্লস ডিকেন্সের তার জীবনের দ্বিতীয় পর্যায়ে a clerk in lawyer's office and in the courts. চার্লস ডিকেন্স তার জীবনের দ্বিতীয় পর্যায়ে আইনজীবীর অফিসে, লয়ার অফিসে উনি কেরানির চাকরি করতেন কোর্টে। যেহেতু বাবা প্রায় সময় জেলখানায় বন্দি থাকতো, অতএব ছোটবেলা থেকেই এই কোর্ট কাচারি জেলখানা, এই দুনিয়ার প্রতি তার একটা পরিচিতি ছিল। যখন চার্লস ডিকেন্স এই আইনজীবী অফিসে কেরানির চাকরি করতেন, এখান থেকে তিনি আরেকটা মূল্যবান
এক্সপিরিয়েন্স তার জীবনে চলে এলো। কে পড়বেন? ফাহিমা আক্তার আছেন? ফাহিমা আক্তার। ইশরাত জাহান আছেন? খাদিজা আক্তার আছেন? ফাহিমা, ইশরাত, খাদিজা আক্তার, খাদিজা আসির আছেন? কথা শোনা যাচ্ছে না আমার? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. আচ্ছা, শফিনা মমতাজ শুনতে পাচ্ছেন? শফিনা মমতাজ। রেসপন্স করতে হবে, নয়তো তো কনফিউজড হয়ে যাই। সিনথিয়া আক্তার শুনতে পাচ্ছেন? আচ্ছা, লিয়ান, লিয়ান পড়েন তো ওই হাইলাইট করা অংশটুকু। He learned to understand both the enemies and the victims of society, between whom the harsh laws of that day frequently made no distinction. থ্যাংক ইউ। উনি যখন আইনজীবীর অফিসে কেরানির চাকরি করতেন, উনি সেখান থেকে কি অভিজ্ঞতা অর্জন করলেন? হি লার্ন টু আন্ডারস্ট্যান্ড, চার্লস ডিকেন্স উনি জানতে পারলেন, বুঝতে পারলেন, বোথ দ্য এনিমিজ অ্যান্ড দ্য ভিকটিমস অফ সোসাইটি। উনি জানতে পারলেন, উনি বুঝতে পারলেন যে সমাজের শত্রু কারা আর সমাজে ভিকটিম কারা। হু আর দ্য এনিমিজ অফ সোসাইটি? কারাই বা শত্রু, সমাজের শত্রু, আর কারাই বা সমাজে সবসময় সাফার করে? হু আর দ্য ভিকটিমস অফ সোসাইটি? মানে চার্লস ডিকেন্স দেখলেন যে কারা আসলে কারাপশনে, কারা আসলে সবসময় সমাজে দুর্নীতি করে জিতে যায় এবং কারা সবসময় দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যায়। বিটুইন হুম দ্য হার্শ লভস অফ দ্যাট ডে ফ্রিকুয়েন্টলি মেড নো ডিস্টিংশন। উনি দেখলেন যে তখনকার সমাজে যে আইন কানুন প্রচলিত ছিল তা আসলে সাধারণ জনগণের উপরই বেশি, সাধারণ জনগণকেই বেশি কষ্ট দিত। যাদের হাতে ক্ষমতা ছিল তাদেরকে স্পর্শ করতে পারতো না। যারা অপরাধী তারা ঠিকই আইনের ফাঁক ফোকর গলে বের হয়ে যেত, আর যারা নিরাপরাধ সাধারণ মানুষ তারাই বরং থার্ড, as a reporter and afterwards as a manager of various newspapers. পরবর্তীতে চার্লস ডিকেন্স সংবাদপত্রের রিপোর্টার হিসেবে কাজ করেছেন এবং অনেক পত্রিকার ম্যানেজার হিসেবে চাকরি করেছেন। তিনি যখন বিভিন্ন পত্রিকায়, ভালো করে খেয়াল করেন এই পার্টটা জরুরি, চার্লস ডিকেন্স যখন বিভিন্ন পত্রিকায় রিপোর্টারের কাজ করতেন তখন উনি একটা টেকনিক শিখে গেলেন। কি টেকনিক শিখলেন? খুবই গুরুত্বপূর্ণ, মার্ক করে রাখেন। হি লার্ন দ্য ট্রিক অফ রেসি রাইটিং। তিনি খুব ভালো করে টেকনিক শিখে ফেললেন যে কিভাবে লিখলে, কিভাবে খবর লিখলে সেটা সাধারণ মানুষের কাছে বেশি আকর্ষণীয় হবে, মানে কিভাবে খবরটা লিখলে সেটা পাবলিক আরো বেশি করে খাবে, মানে পাবলিক ডিমান্ড সৃষ্টি কিভাবে করতে হয়, সেই রাইটিং টেকনিকটা উনি শিখে ফেললেন বিভিন্ন পত্রিকার অফিসে চাকরি করতে করতে। হি লার্ন দ্য ট্রিক অফ রেসি রাইটিং and of knowing to a nicety what would suit the popular taste. উনি খুব ভালো করেই শিখে গেলেন যে যদি কোনো লেখা পপুলার বানাতে চাই তাহলে কিভাবে লিখতে হয়, মানে কিভাবে লিখলে সেই লেখাটা পপুলার হবে, পপুলার টেস্টে হবে, মানে মানুষজন সেটা আরো বেশি করে খাবে হটকেকের মতো। মানে চার্লস ডিকেন্স যখন উনি বিভিন্ন নিউজ পেপার অফিসে
রিপোর্টারের কাজ করতেন, উনি এটা শিখে গেলেন যে কিভাবে লিখলে মানুষজন অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে, একটা লেখাকে কিভাবে পপুলার বানানো যায় তার রেসিপি কিন্তু চার্লস ডিকেন্সের জানা ছিল। এই যে তার রিপোর্টার হিসেবে তার যে প্রচুর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে চার্লস ডিকেন্স খুব ভালো করেই আয়ত্ত করে ফেললেন যে কিভাবে লিখলে মানুষজন সেটা আরো হটকেকের মতো লুফে নেবে। বুঝতে পারছেন, চার্লস ডিকেন্স কিন্তু আস্তে আস্তে ম্যাচিওর্ড হচ্ছেন। উনি ব্যক্তি হিসেবেও ম্যাচিওর্ড হচ্ছেন, উনি রাইটার হিসেবেও কিন্তু ম্যাচিওর্ড হচ্ছেন। ফোর্থ, অ্যাজ অ্যান অ্যাক্টর, পরবর্তীতে চার্লস ডিকেন্স অভিনয় করতেন, বিভিন্ন মঞ্চে মঞ্চ নাটকে অভিনয় করতেন। ফোর্থ, অ্যাজ অ্যান অ্যাক্টর। ও তার মধ্যে সবসময় একটা ড্রামা, একটা নাটকীয়তা, তার সবকিছুতেই একটা নাটকীয়তা কাজ করত। হি সি every tense situation, every peculiarity of voice and gesture, exaggerating them in the way that most pleased his audience. চার্লস ডিকেন্স খুবই দক্ষ একজন অভিনেতা ছিলেন। উনি খুব ভালো করেই জানতেন যে কিভাবে ড্রামাটিক ওয়েতে প্রেজেন্ট করলে অডিয়েন্স, দর্শকরা, পাঠকরা আরো বেশি আকৃষ্ট হবে। মানে ড্রামা কিভাবে তৈরি করতে হয়, একটা সাসপেন্স সিচুয়েশন কিভাবে তৈরি করতে হয়, একটা সিচুয়েশন কিভাবে তৈরি করলে, কিভাবে ডিজাইন করলে সেটা মানুষজন আরো বেশি ভাবে, আরো বেশি আগ্রহের সাথে সেটাকে একসেপ্ট করবে, এটা উনি খুব ভালো করে। হুমায়ুন আহমেদ ওনার উপন্যাসের এক্সাম্পল নিয়ে আসছি। হুমায়ুন আহমেদ উনি আমাদের এই বাংলাদেশি বাঙালি মন মানসিকতা, মনস্তত্ত্ব, এই বিষয়ে উনি এক্সপার্ট। উনি খুব ভালো করে জানেন যে কিভাবে ড্রামাটা সাজালে মানুষজন অনেক বেশি আগ্রহী হবে, বারবার সেই স্বাদ নেয়ার জন্য ছুটে আসবে। চার্লস ডিকেন্স ওই সময়ে তিনি ভিক্টোরিয়ান মেন্টালিটি খুব ভালো করে জেনে গিয়েছিলেন যে কিভাবে ড্রামাটিক সিচুয়েশন, কিভাবে সাসপেন্স ক্রিয়েট করলে এটা মানুষজন বারবার এই স্বাদ নিতে ফিরে ফিরে আসবে। চার্লস ডিকেন্সের নভেল মানেই হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য, একটা পিকুলিয়ার ভয়েস এন্ড জেস্টার, একটা স্পেশাল। যতদিন ছিলেন বেঁচে ততদিন সবার খুবই প্রিয় একজন ঔপন্যাসিক হিসেবে বেঁচে ছিলেন। ডিকেন্স, আফটার আ ডেসপারেটলি হার্ড স্ট্রাগল ইন হিজ বয়হুড, আমরা জানি সেই শৈশবে অনেক কষ্ট করেছেন, অনেক সংগ্রাম করেছেন। উইদাউট ফ্রেন্ডস অর হায়ার এডুকেশন, তার ওইরকম মানে প্রভাবশালী কোনো বন্ধুও ছিল না, অর হায়ার এডুকেশন, অথবা উচ্চ শিক্ষা উনি গ্রহণ করতে ব্যর্থ হয়েছিলেন। ডিকেন্স comes into manhood cheery, self-confident, energetic, filled with joy of his work. কিন্তু ডিকেন্স যখন বড় হলেন তখন আমরা তাকে পুরোপুরি সদা হাস্যোজ্জ্বল, হাসি খুশি, প্রাণবন্ত একজন মানুষ হিসেবে পাই। সবসময় পজিটিভ, অলওয়েজ পজিটিভ, অপটিমিস্টিক, আশাবাদী, ইতিবাচক। চার্লস ডিকেন্স উনার উনার যৌবনে, উনার ম্যাচিউরিটিতে আমরা তাকে পাচ্ছি চেরি, সেলফ কনফিডেন্ট, এনার্জেটিক, ফিলড উইথ জয় অফ হিজ ওয়ার্ক। চার্লস ডিকেন্স সম্পূর্ণ নিজের মেধায়, নিজের দক্ষতায় উনি ওনার ভাগ্যকে পরিবর্তন করেছেন। এবং এই যে ওনার জীবনের প্রতি উচ্চাশা, ইতিবাচক আশা, এইটাই বারবার ওনার উপন্যাসের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। পজিটিভ ইমেজ, পজিটিভিটি, আনন্দ, আত্মবিশ্বাস, উদ্যম, উদ্দীপনা। চার্লস ডিকেন্সের নভেল মানেই হচ্ছে মানুষের সেটা ভালো লাগবে, নভেলটা পড়া শেষ হলে সবাই আনন্দ পাবে। আ পারফেক্ট, হি ফাইন্ডস গুড এভরিওয়্যার। চার্লস ডিকেন্স সব জায়গায়
সব জায়গায় উনি খুঁজে পাচ্ছেন ভালো কিছু। উনি সব উনি উনি মনটাও সবসময় ভালো ছিল, উনি সবসময় আশাবাদী, ইতিবাচক ছিলেন। উনি যেখানেই দেখতেন উনি সবসময় ভালো দিকটাই লক্ষ্য করতেন। হি ফাইন্ডস গুড এভরিওয়্যার, ইভেন ইন দ্য জেইলস, জেলখানায়, অ্যান্ড ইন দ্য স্লামস, বস্তিতে, সিম্পলি বিকজ হি ইজ লুকিং ফর ইট। উনি যেখানেই তাকাচ্ছেন হি ইজ লুকিং এট দ্য ব্রাইট সাইড। উনি আশাবাদী, উনি জীবনের প্রতি আশাবাদী। সব জায়গায় পরিস্থিতি যত ভয়ঙ্কর হোক না কেন, পরিস্থিতি যত খারাপই হোক না কেন, চার্লস ডিকেন্স ইজ অলওয়েজ লুকিং ফর দ্য ব্রাইট সাইড অফ লাইফ। সবসময় জীবনের পজিটিভ দিকগুলোকে উনি লক্ষ্য করেছেন। ডিকেন্সের নভেলগুলো কি কি আছে? কে পড়বেন? সুমাইয়া আছেন? সুমাইয়া জয়া আছেন? সেবা আছেন? সাদিয়া সেবা জি স্যার। পড়েন তো শুরু থেকে। পিকউইক ওয়াজ রিটেন, এখান থেকে। স্যার আমি আছি স্যার, আমার নেট কাজ করতেছিল না। ও আচ্ছা, আপনি ডিকেন্স তাহলে উনি ওই সেবা দুটা পড়ুক, তারপর আপনি পড়েন দুটা, পরের দুটো। ওকে স্যার। Dickens' novels. ইয়েস। Pickwick was written at the suggestion of an editor for serial publication. The object was to amuse the public and incidentally to sell the paper, labeled a humorist. ওকে ওকে, এই জায়গাটা দেখেন, আমি বোল্ড করা আছে। পিকউইক লেখার উদ্দেশ্য কি ছিল দেখেন। পিকউইক ওয়াজ রিটেন টু অ্যামিউজ দ্য পাবলিক, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, অ্যান্ড ইনসিডেন্টালি টু সেল দ্য পেপার, এবং মানুষ যেন এই পিকউইক পড়ার জন্য হলেও খবরের কাগজ কেনে। তখন তো আলাদা করে নভেল পাবলিশ হতো না, তখন পিরিয়ডিক্যালি খন্ড খন্ড করে পত্রিকায় সপ্তাহে সপ্তাহে বা এক সপ্তাহ পর পর, 2 সপ্তাহ পর পর, মাসে 2বার এইভাবে পাবলিশ হতো। মানে জনগণ যেন শুধুমাত্র এই পিকউইক পড়ার জন্য পেপার কেনে। ডিকেন্স এত চমৎকার করে মানুষকে আনন্দ দিতেন যে ওই সময় ডিকেন্স তার পরিচিত হয়ে যায়, হি ওয়াজ এ হিউমারিস্ট। মানে উনি হাসির উপন্যাস লিখছেন, মানুষজন খুব আগ্রহের সাথে তার পিকউইক পড়ছে, এবং এই পিকউইক পড়ার জন্য ইন অলিভার টুইস্ট পড়েন। In Oliver Twist, the hero was a poor child, the unfortunate victim of society. Dickens exaggerated the woeful condition of the poor, the unnecessary degradation and suffering of the poor in English workhouse, and filled his pages with sentiment which easily slipped over into sentimentality. থ্যাংক ইউ। তার প্রথম লেখাটা তাহলে ছিল একটা হিউমার বেসড, মানুষ হাসির খোরাক ছিল এটা, মানে মানুষ এন্টারটেইনমেন্টের জন্য পড়তো। কিন্তু তার পরের যে উপন্যাস অলিভার টুইস্ট, দিস ইজ এ সিরিয়াস নভেল। এখানে দ্য হিরো ওয়াজ এ পুয়ার চাইল্ড, এটা হিরো, আপনারা যদি এটা পড়ে থাকেন আপনারা জানেন, দ্য প্রোটাগনিস্ট ইজ এ পুয়ার, যেটা একটু আগে বললাম যে একটা শিশু যদি নিম্নবিত্ত পরিবারে হয়, তার একটা ছবি আমরা অলিভার টুইস্টে পাই। ডিকেন্স এক্সাজারেটেড দ্য woeful condition of the poor। উনি ইচ্ছা করেই দারিদ্রতাকে একটু গভীরভাবে, আরো বেশি এক্সাজারেটেড, আরো একটু প্রবল ভাবে আমাদের সামনে তুলে ধরছেন। আমরা তো মানে অনেক সময় স্বাভাবিকভাবে কোনো পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরলে আমরা ওটার ডেপথ, সিরিয়াসনেস বুঝতে পারি না, ব্যর্থ হই। ডিকেন্স জাস্ট ইন অর্ডার টু অ্যাট্রাক্ট আওয়ার অ্যাটেনশন, আমাদের অ্যাটেনশন গ্যাদার করার জন্য ডিকেন্স ইচ্ছা করেই এমনিতে যারা দরিদ্র সমাজের
প্রতিনিধি, তারা যতটা দুঃখ কষ্টের মধ্য দিয়ে যান সেটাকে আরো বেশি কঠিন করুণ অবস্থার মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। The unnecessary degradation and suffering of the poor in English workhouses. মানে এমনিতে ডিগ্রেডেশন তো ছিল, সাফারিং তো ছিল, দরিদ্র সমাজের প্রতিনিধি তারা তো যন্ত্রণার শিকার হতো, আরেকটু বেশি অতিরঞ্জন করে আমাদের সামনে উপস্থাপন করছেন যাতে আমাদের মনোযোগ আকর্ষিত হয়। And filled his pages with sentiment which easily slipped over into sentimentality. এবং তার এই অলিভার টুইস্ট নভেলটাকে অনেকেই বলে সেন্টিমেন্টাল নভেল। এবং আমাদের যে সেন্টিমেন্ট, আমাদের ইমোশন জাগ্রত হয়। ডিকেন্স একটু এমনিতে লোয়ার ক্লাস তারা যত কষ্ট করে তার থেকে আরো একটু বেশি পরিমাণ সাফারিং তাদের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, এবং এটা খুব ইজিলি আমাদের সেন্টিমেন্ট অ্যাট্রাক্ট করে। ওকে, এখন সুমাইয়া আপনি এই পরের দুটো একটু পড়েন তো। ইন নিকোলাস নিকেলবি থেকে পড়েন সুমাইয়া, জয়া। In Nicholas Nickleby, he discusses the abuses of charity schools and brutal schoolmasters. Here we found mirth on the one hand and injustice and suffering on the other. Mingling humor and pathos, tears and laughter as we find them in life itself. Greater dramatic effect to his narrative. ওকে, এখানে Most of the আচ্ছা আচ্ছা এটুকু আমরা শেষ করি নেই, দেখেন এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই। নিকোলাস নিকেলবি তার পরবর্তী একটা উপন্যাস, এখানে উনি চ্যারিটি স্কুলগুলোতে যারা স্কুল মাস্টারের চাকরি করেন তাদের যে নিষ্ঠুরতা, তাদের নিষ্ঠুরতার বর্ণনা আমরা এখানে পাচ্ছি। উই ফাইন্ড মার্থ অন ওয়ান হ্যান্ড, একদিকে আমরা জীবনের আনন্দের দিকটা পাচ্ছি, উজ্জ্বল দিক পাচ্ছি, আবার একই সাথে সাইড বাই সাইড, পাশাপাশি আলো নিচে অন্ধকার, ইনজাস্টিস এন্ড সাফারিং অন আদার, একই সাথে জীবনের আনন্দ যেমন দেখতে পাচ্ছি আবার জীবনের যন্ত্রণাও দেখতে পাচ্ছি, অন্যায়, অবিচার, যন্ত্রণা, তার ছবিও ফুটিয়ে তুলছেন। মিংলিং হিউমার অ্যান্ড প্যাথোস, হাস্যরসের সাথে যে প্যাথোস, আমাদের বেদনার উৎসগুলো, টিয়ার্স অ্যান্ড লাফটার, হাসি এবং কান্না পাশাপাশি, আমাদের জীবনে হাসি এবং কান্না পাশাপাশি চলতে থাকে। as we find them in life itself, আমাদের জীবনে যেমন হাসি কান্নার মিশ্রণ, এই হাসি এই কান্না, এই আনন্দ এই বেদনা বিষাদ, সেটারই একটা ছবি আমরা নিকোলাস নিকেলবিতে পাই। a greater dramatic effect to his narrative, মানে আমরা তো দেখিয়ে আসলাম যে ডিকেন্স একজন অভিনেতা ছিলেন, একজন খুব মানে মেধাবী অভিনেতা ছিলেন, খুবই প্রখর, ওনার ড্রামাটিক সেন্স খুব ভালো, উনি খুব জানেন যে কিভাবে ড্রামাটিক সিচুয়েশন তৈরি করলে যারা পাঠক তারা অনেক বেশি এনজয় করবে। ওকে ওকে সুমাইয়া নেক্সট পয়েন্টটা পড়েন, মোস্ট অফ ডিকেন্স এখান থেকে পড়েন। Most of Dickens' novels belong decidedly to the class of purpose or problem novels. His Bleak House attacks the law's delays, Little Dorrit the injustice which persecutes poor debtors, and Dickens' serious purpose was to make the novel the instrument of morality and justice. ওকে, থ্যাংক ইউ। বেশিরভাগ ডিকেন্সের বেশিরভাগ উপন্যাসে ওর টার্গেটটা কি ছিল? Most of Dickens's novels belongs decidedly to the class purpose for problem novels. সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে উনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। His Bleak House তার একটা অনেক বিখ্যাত উপন্যাস, এখানে উনি the laws delays, আইনের কি বলে এটাকে, আইন, ল ডিলেইজ ইজ ল ডিনাইড, আইন সময় মতো যদি বাস্তবায়িত না হয় তাহলে সেটা বেআইনি, তাই না? ল ডিলেইজ ইজ ল ডিনাইড, এই যে
সমাজে যারা উচ্চবিত্ত শ্রেণী তারা শুধু আইনের সুবিধা ফায়দা উপভোগ করছে, আর যারা সমাজের নিচু শ্রেণীর মানুষ তারা শুধু আইনের দ্বারা অত্যাচারিত হচ্ছে। এই যে আইনের শাসন ঠিকই প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু অনেক দেরিতে হচ্ছে, এবং এই দেরিতে আইন প্রতিষ্ঠা হওয়ার কারণে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তারা চরমভাবে যন্ত্রণা ভোগ করছে। এটার একটা ছবি আমরা ব্রিক হাউসে পাই। লিটল ডরিট আরেকটা বিখ্যাত উপন্যাস। এখানে ডিকেন্স পোট্রে করতে চেয়েছেন দ্য ইনজাস্টিস হুইচ পারসিকিউটেড পুয়ার ডেপ্টার্স। শুধুমাত্র আইন কাদেরকে জাপটে ধরে? যারা দুর্বল। আইনের মার প্যাচে দুর্বলরা আটকা পড়ে যায়, এবং যারা দরিদ্র তারা আরো দরিদ্র হতে থাকে, যারা ধনী আরো ধনী হতে থাকে। অ্যান্ড ডিকেন্সের সিরিয়াস পারপাস, ওনার বেশিরভাগ উপন্যাসে চার্লস ডিকেন্স ওর মূল উদ্দেশ্য কি ছিল? Dickens's serious purpose was to make the novel the instrument of morality and justice. Morality and justice, যেটা আমরা ভিক্টোরিয়ান লিটারেচারের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে the novelist, the poets, the essayist, they are moral teachers. তারা ন্যায়, ন্যায় বিচার, নৈতিকতার পক্ষে সবসময় কথা বলে গেছেন। ডিকেন্স তার নভেলের মধ্য দিয়ে সমাজের অন্যায় অবিচারের কথা বলেছেন, এবং উনি মোরালিটি এবং জাস্টিসের পক্ষে কথা বলে গেছেন। তাহলে একই সাথে আমরা এখানে কিন্তু চার্লস ডিকেন্স তাকে আমরা একজন বেশ সফল ভিক্টোরিয়ান নভেলিস্ট কিন্তু বলতে পারি। Dickens aimed to correct the general selfishness and injustice of society toward the poor. ডিকেন্স ওনার নভেলের মাধ্যমে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? ডিকেন্স চেয়েছিলেন টু কারেক্ট দ্য জেনারেল সেলফিশনেস, প্রবলভাবে স্বার্থপর, এবং তাদের স্বার্থপরতার জন্য যে সমাজের বেশিরভাগ মানুষ তারা যন্ত্রণা পাচ্ছে, এটা উনি কারেক্ট করতে চেয়েছিলেন। অ্যান্ড ইনজাস্টিস অফ সোসাইটি টুয়ার্ডস দ্য পুয়ার, এবং এই লোয়ার ক্লাসের প্রতি হায়ার ক্লাস, আপার ক্লাস, তারা যে সবসময় অন্যায় অবিচার করে যাচ্ছে, সবসময় যে তারা শোষণ করে যাচ্ছে। And he was more successful than all the works of other literary men of his age combined. ডিকেন্স উনি এতটাই চমৎকার ভাবে পিকচারটা তুলে ধরেছেন যে তার যুগের অন্য কেউ এত সফলভাবে কেউ আর পারেনি। মানে ডিকেন্স তার সফলতা এতটাই বেশি অন্যদের থেকে যে সত্যি অসাধারণ, অ্যাডমিরেবল কন্ট্রিবিউশন। মানে সমাজের অন্ধকার দিকটা উনি তো লোয়ার ক্লাস সোসাইটির পার্সপেক্টিভ থেকে পিকচারটা দিয়েছেন, কিন্তু উনি এত চমৎকার যে আমরা ওই সময়টা কেমন ছিল আমাদের সামনে একদম ছায়াছবি। আমরা এই জন্য ডিকেন্সের কাছে কৃতজ্ঞ। আদার মেজর ওয়ার্কস, তার অন্যান্য বিখ্যাত কাজগুলো নাম কিছু জানা যাক। ডেভিড কপারফিল্ড, আপনাদের অনেকেরই পড়া থাকার কথা। ডেভিড কপারফিল্ড A Tale of Two Cities, এটা আমাদের সিলেবাসে আছে। আপনারা হয়তো ভিক্টোরিয়ান লিটারেচার 2-তে, ভিক্টোরিয়ান লিটারেচার 2-তে হয়তো পড়বেন। Dambe Son, Our Mutual Friend, and Old Curiosity Shop. ডিকেন্স উপন্যাসের মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন উনি যেমন পপুলার ছিলেন, উনি তেমন ছিলেন একজন ট্রু আর্টিস্ট। এবার আমরা যাই আমাদের পরবর্তী নভেলিস্টের অবদান সম্পর্কে জানতে। উইলিয়াম মেকপিস থ্যাকারে। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, থ্যাকারে উনি জন্মগ্রহণ করেছেন 1811 সালে।
ওনার থেকে 1 বছরের সিনিয়র, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। থ্যাকারে ওনার সম্পর্কে আমরা একটু জানি, উনি কে ছিলেন। থ্যাকারে, আফটার এ বয়হুড স্পেন্ড ইন দ্য বেস্ট অফ ইংলিশ স্কুলস, উনি ওনার ছেলেবেলাটা ইংল্যান্ডের সবচেয়ে বেস্ট স্কুলগুলোতে উনি ওনার ছেলেবেলা কাটিয়েছেন। সবচেয়ে দামি স্কুলগুলোতে উনি পড়াশোনা করেছেন। উইথ মানি, ফ্রেন্ডস এন্ড কমফোর্টস মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন, এবং সব জায়গায় উনি বেশ আরামে, কমফোর্টের সাথে জীবনযাপন করেছেন। ফেসেস লাইফ টিমিডলি, distrustfully, and dislikes the literary work which makes him famous. মানে এটা হচ্ছে, আমরা একটু আগে ডিকেন্স সম্পর্কে পড়াশোনা করলাম। ডিকেন্সের পুরো বিপরীত। ডিকেন্স যেমন ছিলেন তার পুরো উল্টো। ডিকেন্স যেমন একদম দরিদ্র পরিবারে খুব দুঃখ কষ্টের মধ্য দিয়ে করেছেন, এবং জীবনের প্রতি তার একটা ইতিবাচক অ্যাটিচিউড, টেন্ডেন্সি। উনি সব জায়গায় ভালো দিকটা খুঁজে পেয়েছেন, অপটিমিজম। আর থ্যাকারে হচ্ছে উল্টো, উনি জন্মগ্রহণ করেছেন সোনার চামচ মুখে নিয়ে, সব রকম আরাম আয়েশ বিলাসিতার মধ্য দিয়ে বড় হয়েছেন। কিন্তু বড় হওয়ার পরে জীবন সম্পর্কে থ্যাকারের সবসময় নেতিবাচক ধারণা, লাইফটাকে সবসময় টিমিডলি দেখেছেন। ডিকেন্স যেমন একদম বোল্ডলি, সাহসিকতার সাথে জীবনকে মোকাবেলা করেছেন, থ্যাকারে হচ্ছে তার উল্টো। ডিকেন্স যেমন সবার মধ্যে বিশ্বাস, আনন্দ ছড়িয়ে দিতে চেয়েছেন, সবাইকে বিশ্বাস করেছেন, থ্যাকারে হচ্ছে অপোজিট, ডিস্ট্রাস্টফুলি, কাউকে বিশ্বাস করেননি, কারোর প্রতি তার বিশ্বাস ছিল না। অ্যান্ড ডিসলাইকস দ্য লিটারি ওয়ার্ক হুইচ মেক হিম ফেমাস, এবং থ্যাকারে তার নিজের কাজকে অপছন্দ করতেন। মানে থ্যাকারের মধ্যে জীবনের প্রতি একটা পেসিমিজম, একটা নেতিবাচক মনোভাব কাজ করছে। একটু আগে আমরা ডিকেন্সকে বললাম, ডিকেন্স জীবনের আলোকিত দিকটাকে, জীবনের ব্রাইট সাইডকে নিয়ে সবসময় অ্যাপ্রিসিয়েট করতেন। থ্যাকারে হচ্ছে জীবনের অন্ধকার দিকগুলোকে বেশি করে আমাদের সামনে তুলে ধরেছেন। এখন জীবনের আলো অন্ধকার দুই দিকই গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু জীবনের আলোকিত দিক নিয়ে বসে থাকেন, তাহলে আপনি অন্ধকার দিকগুলো সম্পর্কে সচেতন হতে পারবেন না। আর আপনি যদি সারাক্ষণ অন্ধকার দিক নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি আলো দেখার মতো সাহস, আশা আপনার মনের মধ্যে কিন্তু জন্মাবে না। আলো অন্ধকার দুই দিকই আমাদের প্রয়োজন। পাঠক হিসেবে চার্লস ডিকেন্সকে যেমন আমরা মন দিয়ে ডিল করব, পড়বো, আবার থ্যাকারেকেও আমরা মন দিয়ে পড়বো। একটা ব্যালেন্স থাকবে। তাহলে পেসিমিজম, অপটিমিজম দুইটার একটা ব্যালেন্স থাকা জরুরি। শুধু অপটিমিজম এটাও, যেহেতু এটাও স্বাস্থ্যকর না, আবার শুধু পেসিমিজম এটাও স্বাস্থ্যকর না। থ্যাকারে সম্পর্কে আমরা আরো কিছু জানি। হি হ্যাজ এ গ্রেসিয়াস এন্ড লাভেবল পার্সোনালিটি। একজন পার্সোনালিটি হিসেবে বেশ পছন্দনীয় একজন পার্সোনালিটি। যেই তার সাথে মিশেছে সবাই থ্যাকারেকে পছন্দ করেছে। গ্রেসিয়াস এন্ড লাভেবল পার্সোনালিটি, একটা বেশ মাই ডিয়ার টাইপের মানুষ, যার সাথে মেলামেশা করাটা বেশ আনন্দদায়ক, কমফোর্টেবল। ইজ কাইন্ড অফ হার্ট, খুবই দয়ালু, and reveres all that is pure and good in life। এবং ওনাকে বাইরে থেকে দেখে এতটা মানে বিদ্বেষপূর্ণ মনে হয় না, মনে হয় বেশ ভালো, খুবই নরম স্বভাবের একজন মানুষ। ভেরি the person who reveres all that is pure and good in life, মনে হতে পারে যে জীবন সম্পর্কে তার আর কি অভিযোগ থাকতে পারে, ওনার তো সবকিছুই পারফেক্ট। থ্যাকারের তো ডিকেন্সের মতো সংগ্রাম করে বড় হন নাই, উনি তো ছোটবেলা থেকে আরাম আয়েশের মধ্যে দিয়ে বড় হয়েছেন, তার সবকিছুই পারফেক্ট, এভরিথিং ইজ পারফেক্ট ইন হিজ লাইফ। তার তো কোনো কষ্ট করতে হয় নাই, তাকে কোনো সংগ্রাম করতে হয় নাই। উনি ছোটবেলা থেকে আরামে ছিলেন, এবং বেশ আরামে, স্মুথলি উনি লাইফ লিড করেছেন। তাহলে তো তার কোনো প্রবলেম থাকার কথা না, বাইরে থেকে দেখে তাই মনে হয়। এরপরে হাইলাইট করা আছে, এটা দেখেন, কাগজ কলম থাকলে লিখে রাখেন। হি ইজ অলমোস্ট সিনিক্যাল টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড which uses him so well। উনি পৃথিবীর যেদিকে তাকিয়েছেন, যেখানেই উনি তাকিয়েছেন,
He finds shams, deceptions, vanities everywhere because he looks for him. একটু আগে আমরা চার্লস ডিকেন্সের কথা বললাম যে উনি যেখানেই দেখেছেন উনি ব্রাইট সাইড দেখছেন, উনি মানুষের মধ্যে সবসময় ভালো দিকগুলোকে খুঁজে পেয়েছেন। আর থ্যাকারে হচ্ছে তার উল্টো, উনি যেখানেই দেখেছেন সেখানেই দুর্নীতি, শ্যাম, ধোঁকাবাজি, ডিসেপশন, ভ্যানিটি, অহংকার। চার্লস ডিকেন্স যেমন মানুষের চরিত্রের ভালো দিকগুলোকে সবসময় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, থ্যাকারে সবসময় মানব চরিত্রের অন্ধকার দিকগুলোকে ফুটিয়ে তুলেছেন। ডিকেন্স the bright side of human character, থ্যাকারে the dark side of human character. দুটোই তো প্রয়োজন, মানুষের ভালো দিকগুলোকে যেমন জানা জরুরি, মানুষের চরিত্রের অন্ধকার দিকগুলো জানা জরুরি। আমরা কিন্তু শুরু থেকেই থ্যাকারের সাথে ডিকেন্সের একটা তুলনামূলক কন্ট্রাস্টিভ ডিসকাশন কিন্তু করছি, আরো এটা আমরা করতে থাকি। ডিকেন্স was romantic and emotional. Dickens কে আমরা পেয়েছি very romantic, very emotional, and interprets the world largely through his imagination. এবং ডিকেন্সের মধ্যে কিন্তু রোমান্টিক একটা ফ্লেভার আছে। তার যুগের অন্যান্য সাহিত্যিকরা যেখানে ভিক্টোরিয়ান মানে রিয়েলিস্টিক অ্যাটিটিউড পজেস করছে, সেখানে ডিকেন্সের মধ্যে কিন্তু আমরা রোমান্টিসিজম পাচ্ছি। মানে তার যুগের অন্য সব রিয়েলিজমের দিকে ঝুঁকছে, আর ডিকেন্স কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে বসে তার মধ্যে আমরা রোমান্টিক অ্যাটিটিউড খুঁজে পাচ্ছি। এটা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন। ডিকেন্স ইজ রোমান্টিক অ্যান্ড ইমোশনাল, যে এই দুটোই কিন্তু রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্য, তাই না? তার মানে ডিকেন্স কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে কিন্তু রোমান্টিক আইডিয়ালিজমে সাহিত্য চর্চা করছেন। Dickens is romantic and emotional and interprets the world largely through his imagination. কল্পনা। আমরা লিটারারি ক্যারেক্টারিস্টিক্স এর 3 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম সায়েন্স which discourages imagination. এই জায়গায় এসে ডিকেন্স কিন্তু সেই কল্পনার আশ্রয় নিচ্ছেন। মানে কি, ডিকেন্স যদিও উনি ভিক্টোরিয়ান নভেলিস্ট, তারপরেও উনার উপন্যাসে আমরা রোমান্টিক এলিমেন্টস খুঁজে পাই। তারই সম্পূর্ণ বিপরীত হচ্ছেন থ্যাকারে। থ্যাকারে ইজ দ্য রিয়েলিস্ট অ্যান্ড মোরালিস্ট। থ্যাকারের মধ্যে আমরা বাস্তবতাবাদ পাই, নৈতিকতা পাই। হু জাজেস solely by observation and reflection. থ্যাকারে যা দেখছেন সমাজে হুবহু অ্যাজ ইট ইজ তাই সিনসিয়ারলি ফেথফুলি অ্যাজ ইট ইজ ওইটাকেই তিনি পোর্ট্রে করছেন। He aims to give us a true picture of society of his day. Important, লিখে রাখেন, কাজে লাগবে। থ্যাকারের উপন্যাসে আমরা তার সমাজের একটা সত্য ছবি, একটা অ্যাকুরেট পিকচার পাই। আমরা একটু আগে ডিকেন্সকে বললাম, ডিকেন্স উনি লোয়ার ক্লাস, ওয়ার্কিং ক্লাসের পার্সপেক্টিভ থেকে সমাজকে দেখেছেন, আর থ্যাকারে উনি আপার ক্লাস, উচ্চবিত্ত শ্রেণীর পার্সপেক্টিভ থেকে দেখেছেন। ডিকেন্স উনি ওয়ার্কিং ক্লাস, লোয়ার ক্লাসের পার্সপেক্টিভ থেকে দেখেছেন, থ্যাকারে আপার ক্লাস থেকে দেখেছেন, লোয়ার ক্লাস আপার ক্লাস। মানে আমরা যদি ডিকেন্স আর থ্যাকারেকে যদি ঠিক মতো পড়তে পারি, তাহলে কিন্তু আমরা ওই সময়টা কেমন ছিল, ভিক্টোরিয়ান সোসাইটিটা কেমন ছিল, তার কিন্তু একটা কম্প্রিহেন্সিভ সমগ্র পিকচার কিন্তু আমরা পেয়ে যাই। হি এইমস টু গিভ আস আ ট্রু পিকচার অফ দ্য সোসাইটি অফ হিজ ডে। তার সমাজের একটা ছবি উনি আমাদের সামনে ফুটিয়ে তুলতে চাচ্ছেন। And as he finds it pervaded by intrigues and snobbery, he proceeds to satirize it and points out its moral evils. লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। থ্যাকারে তার সমাজের যে দুর্নীতি, স্নবারি, এই যে স্নবারি কাকে বলে, এই যে নাক উঁচু স্বভাব, মানুষকে আন্ডারমাইন করা, ছোট করে দেখা, ইন্ট্রিগ, ষড়যন্ত্র, এই যে সমাজের দুর্নীতি, উচ্চবিত্ত সমাজের দুর্নীতি, এইসব বিষয়গুলোকে উনি প্রকাশ করতে যাচ্ছেন তার উপন্যাসের মধ্য দিয়ে। হি প্রসিডস টু স্যাটারাইজ ইট এন্ড পয়েন্ট আউট দ্য মোরাল ইভিলস। উচ্চবিত্ত সমাজে নৈতিকতার অবক্ষয়, উচ্চবিত্ত সমাজে মোরাল ইভিল, এই বিষয়টা কিন্তু উনি ব্যাখ্যা করতে চাইছেন। উনি
দ্য মাস্ক অফ মোরাল ইভিল, এটাকে রিভিল করতে চাইছেন, মুখোশ খুলে দিতে চাইছেন। ইন হিজ বাই সুইফট অ্যান্ড ফিল্ডিং, অলরেডি তাদের সম্পর্কে আপনাদের পড়াশোনা হয়ে থাকার কথা। জোনাথন সুইফট, হেনরি ফিল্ডিং। জোনাথন সুইফট সেই যে গালিভার্স ট্রাভেলস, যেটা আমরা আমাদের রিভিশন ক্লাসে বলেছিলাম যে মানব জাতি, মানব সমাজের যে দুর্নীতি পাই, এই জোনাথন সুইফট, হেনরি ফিল্ডিং এর যে সমাজের প্রতি একটা, সমাজের যে অন্ধকার দিকের একটা ছবি, দ্য মোরাল ইভিলস অফ, ওনাদের দ্বারা প্রভাবিত। থ্যাকারেকে আমরা বলতে পারি হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই জোনাথন সুইফট অ্যান্ড হেনরি ফিল্ডিং, বাট হি ইজ এন্টায়ারলি ফ্রি ফ্রম দ্য বিটারনেস অফ দ্য ওয়ান অ্যান্ড কোর্সনেস অফ দ্য আদার। জোনাথন সুইফটের মধ্যে আমরা যেমন একটা বিতৃষ্ণা, তিক্ততা পাই মানব জাতির প্রতি, সেটা থেকে উনি বের হয়ে এসেছেন। আর ফিল্ডিং, উনি মানব জাতিকে একটু কর্কশ ভাবে, একটু অভদ্র, এটা প্রকাশ করা ফিল্ডিং এর টার্গেট ছিল। এই দুই দিক থেকে উনি আবার দুইজনের থেকে আলাদা। সুইফটের বিটারনেস, ফিল্ডিং এর কোর্সনেস, এই দুটো থেকে উনি একটু আলাদা। এন্ড হিজ স্যাটায়ার, থ্যাকারের স্যাটায়ার, আমরা এই যে উনার কথা বলছি, ভদ্রলোককে দেখেন, খুব গোলগাল গুট্টুমাট্টু মানুষ, হ্যাঁ, গোলগাল চশমাও পড়ছে, দেখা যায়, কিউট কিউট লাগতেছে না? His satire is generally softened by a noble tenderness. উনি ব্যঙ্গ করছেন ঠিকই, কিন্তু টেন্ডারনেস আছে, বেশ ভদ্রভাবে উনি এই সমাজের অন্ধকার দিকগুলোকে ফাঁস করে দিচ্ছেন, উন্মোচন করে দিচ্ছেন। ঠিক আছে, টেকেন টুগেদার, আমরা যদি ডিকেন্স এবং থ্যাকারে এই দুইজনকে যদি একসাথে স্টাডি করি, if we take them together, the novels of Dickens and Thackeray give us a remarkable picture of all classes of English society in the middle of 19th century. এই ভিক্টোরিয়ান পিরিয়ডে পুরো ভিক্টোরিয়ান সমাজের একটা সামগ্রিক ছবি আমরা এই দুইজনের উপন্যাস থেকে পাই। চার্লস ডিকেন্স, উনি নিম্নবিত্ত শ্রেণী, গরিব শ্রেণীর পার্সপেক্টিভ থেকে একটা ছবি দিয়েছেন, আর থ্যাকারে উচ্চবিত্ত ধনী শ্রেণীর পার্সপেক্টিভ থেকে একটা ছবি দিয়েছেন, গরিব শ্রেণীর থেকে ধনী শ্রেণীর দিকে একটা টোটাল একদম ফুল একটা পিকচার পাচ্ছি, a remarkable comprehensive picture of all the classes of English society. পুরো সমাজের একটা সামগ্রিক ছবি আমরা এই দুইজনের উপন্যাস থেকে পাই। ডিকেন্স, থ্যাকারে, থ্যাকারে, ডিকেন্স। ডিকেন্স লোয়ার ক্লাস থেকে, থ্যাকারে আপার ক্লাস থেকে। পুরো একটা ভিক্টোরিয়ান সমাজের পুরো একটা এন্টায়ার পিকচার কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, এবার কে পড়বেন? রমিনা আছেন? খাদিজা আক্তার, রমিনা? Yes, sir. ওকে, সামনে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, প্রথম দুইটা পয়েন্ট একটু পড়েন। Okay, sir. Thackeray is a realist and satirist and a moralist. Henry Esmond, 1852, his most perfect novel. The fine historical and literary flavor of this story is one of its most marked characteristics, and only one who knows something of the history and literature of the 18th century can appreciate its value. ওকে, আমরা এই জায়গা থেকে কি পয়েন্টটা মনে রাখবো? থ্যাকারের তিনটা বৈশিষ্ট্য আমরা এখানে পাচ্ছি, 3 অ্যাডজেক্টিভস। থ্যাকারেকে বলা হচ্ছে রিয়েলিস্ট। কে বলছেন? উইলিয়াম জে লং, উনিই বলছেন। থ্যাকারে ইজ আ রিয়েলিস্ট, বাস্তবতাবাদী। আর স্যাটারিস্ট, উনি সমাজের একটা ব্যঙ্গ বিদ্রুপের একটা ছবি, বিদ্রুপাত্মক একটা ছবি তার উপন্যাসের মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তুলছেন, আ স্যাটারিস্ট। অ্যান্ড ফাইনালি আ মোরালিস্ট। আমরা কিন্তু ডিকেন্সকেও পেয়েছি আ মোরালিস্ট, মোরাল টিচার, যেটা আমরা গত ক্লাসেও বলেছি, তার আগের ক্লাসেও বলেছি, যে যত ভিক্টোরিয়ান সাহিত্যিক আছেন তারা সবাই নৈতিকতার শিক্ষক, তারা সবাই ডিক্লেয়ার করেন দে আর দ্য টিচার্স অফ মোরালিটি। থ্যাকারেও একজন
মোরাল টিচার, মোরালিস্ট। তার 1852 সালে উনি একটা নভেল পাবলিশ করেন, হেনরি অ্যাজমন্ড। এই হেনরি অ্যাজমন্ড নভেলে উই ফাইন্ড দ্য ফাইন হিস্টোরিক্যাল অ্যান্ড লিটারি ফ্লেভার। হিস্টোরির যেমন ফ্লেভার পাই, সাহিত্য ফ্লেভার পাই, one of the most marked characteristics. Okay, both historical and literary. And only one who knows something of this history and literature of 18th century can appreciate his value. কিন্তু উনার থ্যাকারের এই হেনরি অ্যাজমন্ড এই নভেলটার মধ্যে 18th সেঞ্চুরি নভেলের একটা ফ্লেভার আছে। 18th সেঞ্চুরি, এটা কিন্তু রোমান্টিক পিরিয়ড, তার আগের পিরিয়ড। ওই যে একটু আগে যাদের কথা বললাম, জোনাথন সুইফট, হেনরি ফিল্ডিং, তারা তো 18th সেঞ্চুরি নভেলিস্ট, তাদের দ্বারা অনুপ্রাণিত। মানে থ্যাকারের এই হেনরি অ্যাজমন্ড নভেলে আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটু ইনফ্লুয়েন্স পাই। ওকে, রমিনা পরেরটা পড়েন, ভ্যানিটি ফেয়ার, ভেরি ইম্পর্টেন্ট। Yes, sir. Vanity Fair 1847 to 1848 is the best known of Thackeray's novels. It was his first great work and was intended to express his own views of the social life about him, and to protest against the overdrawn heroes of popular novels. In this fair, there are many different booths given over to the sale of all sorts of vanities. And as we go from one to another, we come in contact with juggling, cheats, games, plays, fools, apes, knaves, rogues, and that of every kind. Evidently, this is a picture of one side of social life, Thackeray describing high society in his own day. থ্যাংক ইউ ভেরি মাচ। ভ্যানিটি ফেয়ার, এটাকে বলা হয় থ্যাকারের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, ম্যাগনাম ওপাস, হিজ বেস্ট ওয়ার্ক। ভ্যানিটি ফেয়ার এটা লিখতে ওনার 2 বছর লেগেছে, 1847 থেকে 1848। ইট ইজ দ্য বেস্ট নোন অফ থ্যাকারেস নভেল। ঠিক আছে, ইট ওয়াজ হিজ ফার্স্ট গ্রেট ওয়ার্ক অ্যান্ড ওয়াজ ইন্টেন্ডেড টু, এই ভ্যানিটি ফেয়ার লেখার উদ্দেশ্য কি ছিল? টু এক্সপ্রেস হিজ ওন ভিউজ অফ দ্য সোশ্যাল লাইফ অ্যাবাউট হিম। থ্যাকারে তার যে সমাজের অধিবাসী ছিলেন, তিনি যে সমাজে বাস করতেন, সেই সমাজের একটা ক্রিটিসিজম আমরা এই উপন্যাসে পাই। মানে মূল কথা হচ্ছে দ্য ইভিলস অফ আপার ক্লাস, দ্য ইভিলস অ্যান্ড করাপশনস অফ আপার ক্লাস সোসাইটি। ভিক্টোরিয়ান সোসাইটি, আপার ক্লাসে যে দুর্নীতি, অন্যায়, অবিচার, ইমোরালিটি, ইভিলস গুলো ছিল, এগুলো উনি again the overdrawn heroes of popular novel, এবং গতানুগতিক পপুলার নভেলে হিরোদেরকে they are always great, এই আইডিয়াটাকে উনি মক করেছেন। এবং ওনার এই ভ্যানিটি ফেয়ার, এটা হচ্ছে নভেল উইদাউট হিরোজ, হিরো ছাড়াও যে একটা নভেল লেখা সম্ভব, এটা থ্যাকারে দেখিয়েছেন। ভ্যানিটি ফেয়ার, ভ্যানিটি মানে কি? ভ্যানিটির একটা বাংলা হচ্ছে অহংকার, অহমিকা। আপার ক্লাস সোসাইটির যারা অধিবাসী, তাদের মধ্যে নিজেদের থেকে, অন্যদের থেকে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। এই যে অহমিকা, অহংকার, এই অহংকারকে উনি পার্সোনিফাই করে দেখিয়েছেন। এই যে ভ্যানিটি ফেয়ার, এটা একটা ফেয়ার, একটা মেলা। ফেয়ার মানে কি? মেলা। মেলা ইংরেজি হচ্ছে ফেয়ার। ডিফারেন্ট বুথস, এখানে অনেকগুলো বুথ আছে। মেলায় যেমন বুথ থাকে, ছোট ছোট স্টল থাকে, গিভেন ওভার টু দ্য সেল অফ অল সর্টস অফ ভ্যানিটিস। এবং এই মেলায় ভ্যানিটি বিক্রি হয়, অহংকার বিক্রি হয়, ভ্যানিটিস বিক্রি হয়। অ্যাজ উইথ জাগলিং, এখানে জাগলিং, শুরুতে জাগলিং বিক্রি হয়। জাগলিং মানে কি? এই যে যারা দেখেন, ওই কি বলে ওটাকে, জাগলিং কোথায় করে, কি যেন নাম ওটার, বলেন তো, আমাকে হেল্প করেন। সার্কাস, সার্কাসে যেমন জাগলাররা জাগলিং করে, এখানে জাগলিং বলতে এটা মেটাফরিক্যাল জাগলিং, যে একই সাথে অনেক কিছু সামলাচ্ছে। ফর এক্সাম্পল, যে প্রেমিক একই সাথে 2-3 জন করে প্রেমিকা সামলাচ্ছে, বা যে প্রেমিকা একই সাথে 3-4 জন প্রেমিক সামলাচ্ছে, এরকম আর কি। চিট,
তারপরে আমরা এই যে আপার ক্লাস সোসাইটিতে কিন্তু চিট, এই প্রতারণা কিন্তু অন্তত তুলনামূলকভাবে লোয়ার ক্লাসের থেকে বেশি। গেমস, এখন এই গেম বলতে এই লিটারাল গেম না, মাইন্ড গেম। আমরা উচ্চবিত্ত সমাজে, হাই 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 সোসাইটিতে কিন্তু এই যে খেলাটা, এই গেমটা, মাইন্ড গেম অনেক বেশি দেখতে পাই। প্লেজ, ফুলস, এইভস, নেভস, রোগস। আপার ক্লাস সোসাইটির যে খারাপ দিকগুলো, দোষগুলো, ভাইস, এগুলো মেটাফরিক্যালি থ্যাকারে স্যাটায়ার করছেন। এভিডেন্টলি দিস ইজ আ পিকচার অফ ওয়ান সাইড অফ সোশ্যাল লাইফ। থ্যাকারে তার সমাজের একটা ছবি পাঠকের সামনে ফুটিয়ে তুলছেন। কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কারেক্ট করা, কারেকশন নিয়ে আসা। আপার ক্লাস সোসাইটিতে অনেক প্রবলেম আছে, অনেক ত্রুটি আছে, এবং মোরালিটিকে এস্টাবলিশ করা। থ্যাকারে তার সমাজের অন্ধকার দিকগুলোকে তুলে ধরছেন এবং উনি এগুলোকে কারেকশন করার কারেকশন করার চেষ্টায় কিন্তু তার এই নভেলটা লিখেছেন। In his second important novel, পেনডেনিস নামে আরেকটা নভেল উনি লিখেছেন 1849 থেকে 1850 সালের মধ্যে। উই হ্যাভ এ কন্টিনিউয়েশন অফ দ্য স্যাটায়ার অফ সোসাইটি। এটাও স্যাটায়ার অফ সোসাইটি, সমাজকে ব্যঙ্গ করে, সমাজের অন্ধকার দিকগুলো, অন্যায় অবিচারগুলোকে ব্যঙ্গ করে উনি উপন্যাস লিখেছেন। Two other novels, The Newcomes, The Virginians, complete the list of Thackeray's great work of fiction. এই যে তার এই নভেলগুলো, বেশিরভাগ নভেলগুলোই উদ্দেশ্য কি ছিল? দ্য নিউ কামস হাউএভার ডিজার্ভস এ ভেরি হাই প্লেস। নিউ কামস 1855 সালে উনি লিখেছেন। এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন কে বলছেন এটা? উইলিয়াম জে লং। আমরা কিন্তু তার বই থেকেই পড়ছি। উইলিয়াম জে লং বলছেন দ্য নিউ কামস হাউএভার ডিজার্ভস এ ভেরি হাই প্লেস। কেন? সাম ক্রিটিক্স ইনডিড প্লেসিং ইট অ্যাট দ্য হেড অফ অথর্স ওয়ার্ক। অনেক সমালোচক, সাহিত্য সমালোচক এই নিউ কামসকে থ্যাকারের জীবনের শ্রেষ্ঠ কাজ বলে দাবি করেন। লাইক অল থ্যাকারেস নভেল, ইট ইজ আ স্টোরি অফ হিউম্যান ফ্রেইলটি। এখানেও হিউম্যান উইকনেস, মানুষের চরিত্রের কিছু দুর্বলতা, মানুষের চরিত্রের কিছু অন্ধকার দিক নিয়ে থ্যাকারে কথা বলেছেন। But here the author's innate gentleness and kindness are seen at their best, and the hero is perhaps the most. মূল কথা, থ্যাকারের সবগুলো উপন্যাসে উনি আসলে আপার ক্লাস, এই হায়ার ক্লাস সোসাইটি, হাই সোসাইটির যে অন্ধকার দিক এবং ইনহ্যাবিটেন্টস অফ আপার ক্লাস সোসাইটির মানুষগুলো, তাদের চরিত্রের অন্ধকার দিকগুলো তাদের চেয়েছেন। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। থ্যাকারে tried to portray the evils of upper class society, the dark side of upper class society. এটা উনি ওনার নভেলের মাধ্যমে কিন্তু দেখাতে চেয়েছেন। আমরা দুইজন নভেলিস্টকে নিয়ে আলোচনা করার পর আমরা আলোচনা করছি আরেকজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী ভিক্টোরিয়ান নভেলিস্টকে নিয়ে। আপনারা পাশে ছবি দেখতে পাচ্ছেন, আমরা একজন ফিমেল নভেলিস্টের সাক্ষাৎ পাচ্ছি। ওনার আসল নাম, রিয়েল নেম ইজ, কিন্তু উনি নভেল লিখতেন জর্জ এলিয়ট নামে। Her real name is Marian Evans, but he wrote in the pseudonym of George Eliot. উনার জন্ম 1819, তার মানে উনি অন্য সবার থেকে বেশ বয়স থেকে 7 বছরের ছোট, থ্যাকারের থেকে 8 বছরের জুনিয়র। কেন আমরা জর্জ এলিয়ট একে ম্যারিয়ান ইভান্স, তার সম্পর্কে কেন আমরা পড়াশোনা করছি, তার অবদান কেন গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমরা প্রথম থেকে দেখি, হাইলাইট করছি, আপনারা মন দিয়ে দেখেন।
In nearly all the writers of the Victorian age, a strong intellectual tendency to analyze the problems of life and tendency to teach, to explain to men the method by which these problems may be solved. এটা কিন্তু আমাদের লিটারি ক্যারেক্টারিস্টিক্স এর একদম প্রথম বৈশিষ্ট্যটা ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের লাস্ট লেকচার থ্রিতে যদি আমরা আবার ফিরে যাই, লিটারি ক্যারেক্টারিস্টিক্সটা আবার দেখি। সরি, এটা সরি, এটা না। এর মধ্যে আমি ওই আগেরটা বের করে নিচ্ছি। আজান হতে হতে আপনারা এই যে এই ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স এর সাথে এই ফার্স্ট ক্যারেক্টারিস্টিকটা একটু দেখেন। ওকে, আমরা আর সময় নষ্ট না করে এই লিটারি ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট এটা কি ছিল? Literature in this age, means in Victorian age, has come very close to daily life, reflecting its practical problems and interest, and is a powerful instrument of human progress. এটা ভালো করে মনে রাখেন, ডেইলি লাইফ, প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট। এটা আমরা ম্যারিয়ান ইভান্সে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি। A strong intellectual tendency to analyze the problems of everyday life, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাগুলোর বিশ্লেষণ, and a tendency to teach, to explain to men the method by which these problems may be solved, এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই এবং সেই সমস্যাগুলো aim
definitely at moral instruction এবং আলটিমেটলি নৈতিকতার শিক্ষা দেয়াটা কিন্তু বেশিরভাগ ভিক্টোরিয়ান নভেলের নির্যাস এসেন্স আমরা বলতে পারি। ইন জর্জ এলিয়ট, ম্যারিয়ান ইভান্স অলসো নোন অ্যাজ জর্জ এলিয়ট, তার লেখায় both these tendencies reach a climax, মানে সবচেয়ে পারফেক্ট ভিক্টোরিয়ান নভেলিস্ট যদি আমরা যদি বিচার করতে চাই, তাহলে জর্জ এলিয়টকে আমরা বলতে পারি দ্য মোস্ট পারফেক্ট ভিক্টোরিয়ান নভেলিস্ট অর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ভিক্টোরিয়ান নভেলিস্ট। অবশ্যই চার্লস ডিকেন্স অনেক বেশি জনপ্রিয় ছিলেন, চার্লস ডিকেন্স অনেক বেশি নভেল লিখেছেন জর্জ এলিয়টের তুলনায়, কিন্তু একটু আগে বললাম না যে চার্লস ডিকেন্সের মধ্যে একটা রোমান্টিক টেন্ডেন্সি ছিল। চার্লস ডিকেন্স ওয়াজ সামহাউ ইন্সপায়ার্ড বাই রোমান্টিসিজম এবং থ্যাকারে ওয়াজ সামহাউ ইন্সপায়ার্ড বাই নিওক্লাসিসিজম। বুঝতে পারছেন? ভালো করে খেয়াল করেন, ডিকেন্সের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে a flavor of romanticism, আর থ্যাকারের মধ্যে পাচ্ছি হচ্ছে a flavor of neoclassicism। কিন্তু ভিক্টোরিয়ান নভেলিস্ট আমরা কাকে পাবো, কোথায় পাবো? সেই জায়গাটা দখল করে নিচ্ছেন জর্জ এলিয়ট। জর্জ এলিয়ট হচ্ছে সব দিক থেকে একজন পারফেক্ট ভিক্টোরিয়ান নভেলিস্ট। তাকে আমরা বলতে পারি more appropriate representative of Victorian novelists. আমি হাইলাইট করছি, আপনারা দেখেন, she is more consciously a preacher and moralizer than any of her great contemporaries. এখন এই কথাটার মানেটা কি? ওকে, সঞ্জিদা আছেন? সঞ্জিদা জাহান, সঞ্জিদা আছেন? আচ্ছা আচ্ছা, আপনি কি একটু কাইন্ডলি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেবেন এই লাস্ট লাইনটা? একটু নিজের মতো করে আমাদেরকে ব্যাখ্যা করে দেন। যে বলা আছে জর্জ এলিয়ট, she is more consciously a preacher and moralizer than any of her great contemporaries. একটু ব্যাখ্যা করবেন ছোট্ট করে? Well, maybe the other contemporary writers of that time were obviously a preacher and moralizer, but he is more he is more moralizer than them. He did it better than others. ডিকেন্সকে আমরা বললাম হি ডেফিনেটলি অ্যাডভোকেটেড মোরালিটি, থ্যাকারে তো অবশ্যই মোরালিস্ট, আমি একটু আগে বললাম। এদের চাইতেও আরো বেশি সিরিয়াস হচ্ছেন জর্জ এলিয়ট। ম্যারিয়ান ইভান্স, শি ইজ মোর প্যাশনেট টুয়ার্ডস মোরালিটি, মানে উনার নভেল পড়লে আমরা মাঝে মাঝে তাকে একজন প্রিচার বলে ভুল করি, মানে she was more a preacher and moralizer than a novelist. মানে উনার নভেলের মাধ্যমে উনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়া, যেভাবেই হোক মানুষকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। অনেকেই বলতে পারে যে নভেল লেখা উনার মূল উদ্দেশ্য ছিল না, মানুষকে আনন্দ দেয়া জর্জ এলিয়টের মূল ফোকাস ছিল না, উনার ফোকাস ছিল মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়া, মানে যেটা কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটির সুপ্রিম টেন্ডেন্সি হচ্ছে টু টিচ মোরালিটি। সেই দিক থেকে জর্জ এলিয়ট অর ম্যারিয়ান ইভান্স, শি দেন all the previous poets and novelists we have studied. Though profoundly religious at heart. ওকে সঞ্জিদা, এইটুকু একটু পড়বেন কাইন্ডলি, হাইলাইট করা আছে, দেখেন একটু পড়েন।
Though profoundly religious at heart, she was largely occupied by the scientific spirit of the age, and finding no religious creed or political system satisfactory, she fell back upon duty as the supreme law of life. All her novels aim first to show in individuals the play of universal moral forces, and second to establish the moral law as the basis of human society. থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্যাসেজের মূল অংশগুলো বোল্ড করা আছে, আপনাদের খুঁজে বের করতে সুবিধা হবে। দেখেন, শি ওয়াজ এজ, সায়েন্স 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 সায়েন্টিফিক স্পিরিট। আমাদের পয়েন্ট নাম্বার 3, এই যে সায়েন্স emphasizes truth, entirely new view of life। সায়েন্স দ্বারা উনি খুবই প্রভাবিত। George Eliot, Marianne Evans, she was occupied by the scientific spirit। উনি সায়েন্স দ্বারা প্রবলভাবে আলোড়িত, উদ্দীপিত। And finding no religious creed or কোন পলিটিক্যাল সিস্টেম তাকে পরিতৃপ্ত করতে পারেনি। তাহলে তার যুগের অন্য সাহিত্যিকদের তুলনায় তিনি কিন্তু অনেক বেশি বিজ্ঞান মনস্ক ছিলেন। তাহলে মোরালিটি পেলাম, সায়েন্টিফিক অ্যাটিটিউড পেলাম, আর কি চাই? মানে একজন পারফেক্ট ভিক্টোরিয়ান এখানে বলা, তাকে আমরা একই সাথে জেন্টলম্যান বলবো, কারণ উনি তো জর্জ এলিয়ট নামে লিখতেন, উনি মেইল নামে লিখতেন, ওনাকে বলা হতো পারফেক্ট জেন্টলম্যান। কিন্তু তখনও তো অনেকেই জানতো না জর্জ এলিয়ট ইজ অ্যাকচুয়ালি আ লেডি, আ পারফেক্ট লেডি, আ পারফেক্ট ভিক্টোরিয়ান লেডি। প্রচন্ড প্যাশনেট ছিলেন এবং উনি সায়েন্টিফিক স্পিরিট দ্বারা যথেষ্ট উদ্দীপিত। উনি সায়েন্স দ্বারা এতটাই বেশি প্রভাবিত যে হি ফাউন্ড নো রিলিজিয়াস ক্রিড অর পলিটিক্যাল সিস্টেম স্যাটিসফ্যাক্টরি। তাহলে ইট গেভ এন্টায়ারলি নিউ ভিউ অফ লাইফ। সেই দিক থেকে কিন্তু ম্যারিয়ান ইভান্স অন্য যে কারো চাইতে অনেক বেশি, আরো অনেক বেশি ভিক্টোরিয়ান চার্লস ডিকেন্স আর থ্যাকারের তুলনায়। All her novels aimed first, লেখার উদ্দেশ্য কি ছিল? First, to show in individuals the play of universal moral forces. Universal moral forces, নৈতিকতার একটা নিজস্ব শক্তি আছে, এই শক্তিটাকে প্রতিষ্ঠা করা, এই শক্তিটাকে তার নভেলের বিভিন্ন চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা। And second, to establish the moral law as the basis of human society। লিখে রাখেন, এটা হচ্ছে তার সমস্ত উপন্যাস, তার ক্যারিয়ারে উনি যত উপন্যাস লিখেছেন, যাই কিছু লিখেছেন, এটা তার নির্যাস আমরা বলতে পারি। এক্সাক্ট, to establish the moral law as the basis of human society। moral law, নৈতিকতা, নৈতিক আইন যেটা বলা হয়, the basis of human society। ওনার কথা হচ্ছে এই মোরাল লর উপর ভিত্তি করেই মানব সমাজকে প্রতিষ্ঠা করা উচিত। ওকে, পড়বেন, দাঁড়ান। নাসরিন আক্তার মুনা আছেন? মুনা শুনতে পাচ্ছেন? আপনি কাইন্ডলি লাস্ট যে প্যাসেজটা আছে এই স্লাইডের, এটা একটু পড়বেন, এই হাইয়েস্ট র্যাঙ্ক পর্যন্ত। Okay, sir. Aside from this moral teaching, we look to George Eliot for the reflection of country life in England, just as we look to Dickens for picture of the city streets, and to Thackeray for the vanities of society. Of all the women writers who have helped and are still helping to
place our English novels at the head of the world's fiction. She holds at present unquestionably the highest rank. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু আগে পড়ি, তাহলে ভিক্টোরিয়ান সোসাইটিতে যারা দরিদ্র শ্রেণী, যারা লোয়ার ক্লাস, তাদের একটা পার্সপেক্টিভ আমরা পাই। এই যে ডিকেন্স ফর পিকচার অফ এনি সিটি স্ট্রিটস, আর থ্যাকারে আমাদেরকে কি দিচ্ছেন? দ্য ভ্যানিটিজ অফ হাই সোসাইটি। তাহলে জর্জ এলিয়টের কাছ থেকে আমরা কি পাচ্ছি? ম্যারিয়ান ইভান্স, অলসো নোন অ্যাজ জর্জ এলিয়টের থেকে ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের যে গ্রাম্য সমাজ, ইংল্যান্ডের যে গ্রামীণ কান্ট্রি লাইফ, ভিলেজ লাইফ, তার একটা ছবি আমরা তার উপন্যাসে পাচ্ছি। আবারও বলছি, ডিকেন্স হি ফোকাসড অন লোয়ার ক্লাস, দ্য স্ট্রাগলিং লোয়ার ক্লাস, ওয়ার্কিং ক্লাস. Thackeray focused on the upper class, the high society. George Eliot, she focused on the country life of England, ইংল্যান্ডের গ্রাম্য সমাজ, ভিলেজ লাইফ। অ্যাসাইড ফ্রম, এই যে একটু আগে তো বললাম যে ওনার মোরাল টিচিং, নৈতিকতার শিক্ষা দেয়, এটা তো ওনার মূল উদ্দেশ্য ছিল। একই সাথে উনি গ্রাম, তার একটা ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমাদের না ভুললে কোনোভাবেই চলবে না, এই যে লাস্ট সেন্টেন্সটা, of all the women female writers who have helped and are still helping to place our English novel at the head of world's fiction, she holds at present unquestionably the highest rank. মানে একজন ফিমেল রাইটার, মানে একটা সময় তো ফিমেল রাইটারদের অতটা বেশি গুরুত্ব দেওয়া হতো না। ম্যারিয়ান ইভান্স উনি যখন উপন্যাস লিখলেন, উনি তো জর্জ এলিয়ট নামে লিখতেন, কারণ তখন তো নারীদের নাম দেখলেই, মানে যদি পাবলিশাররা জানতে পারে, প্রকাশকরা যদি জানে এটা নারীর হাতে লেখা, এক মহিলার হাতে লেখা, তারা কিন্তু এটা কোনোভাবেই ছাপতো না। ম্যারিয়ান ইভান্স পুরুষের ছদ্মনামে উনি লিখতেন এবং লিখে উনি যথেষ্ট সফল। মানে উনি প্রমাণ করেছেন যে নারীরা তারা এই লেখালেখির জগৎ, and how pragmatic, how significant their contribution could be. A very, very significant position held by George Eliot. পৃথিবীতে প্রচুর সংখ্যক রিসার্চার, সাহিত্য সমালোচক তার উপন্যাস নিয়ে কাজ করে যাচ্ছেন। ফ্লস, স্পেশালি মিল অন দ্য ফ্লস, এটা তো খুবই বিখ্যাত একটা কাজ, মিল অন দ্য ফ্লস, অ্যান্ড সাইলাস মার্নার, যেটা আপনাদের সিলেবাসে আছে। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জর্জ এলিয়ট। মানে সব দিক থেকে আমরা যদি বিবেচনা করি, সবগুলো পয়েন্টে আমরা আবার ফিরে আসি, লিটারারি ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, সবগুলো 1, 2, 3, 4 সবগুলো পয়েন্টে একমাত্র আমরা ম্যারিয়ান ইভান্স, অলসো নোন অ্যাজ জর্জ এলিয়টকেই খুঁজে পাই। অতএব আলটিমেটলি ম্যারিয়ান ইভান্সকে আমরা বলতে পারি দ্য মোস্ট পারফেক্ট ভিক্টোরিয়ান নভেলিস্ট। তাহলে আমরা আজকে তিনজন ব্যক্তির সম্পর্কে ডিটেইলসে পড়লাম: চার্লস ডিকেন্স, উইলিয়াম মেকপিস থ্যাকারে, ম্যারিয়ান ইভান্স, অলসো নোন অ্যাজ জর্জ এলিয়ট। আরো কিছু ব্যক্তি, আরো কিছু সাহিত্যিক সম্পর্কে আপনাদের পড়াশোনা করতে হবে। ইট ইজ ফর ইউর সেলফ স্টাডি। এদের মধ্যে আপনাদের স্টাডি করতে হবে অ্যান্থনি ট্রলপ সম্পর্কে, যাকে আপনি পাবেন পেজ 648। উইলিয়াম জে লং, যে পিডিএফ বইটা আপনাদেরকে দেয়া আছে তার 648 পেজে পাবেন। শার্লট ব্রন্টে এন্ড এমিলি ব্রন্তে, ব্রন্তে সিস্টার্স, পাবেন 649 পেজে। থমাস হার্ডি 652 পেজ, অ্যান্ড রবার্ট লুই স্টিভেনসন। এই চারজন সম্পর্কে অন্তত আপনাদের স্টাডি করতে হবে। এদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে স্পেশালি এই অ্যাটলিস্ট থমাস হার্ডি, তার কন্ট্রিবিউশন তো পড়তেই হবে, এবং ব্রন্তে সিস্টার্স, শার্লট ব্রন্তে, এমিলি ব্রন্তে, এটা তো আপনাদের পড়তেই হবে। আচ্ছা দেখি আজকে যদি একটু দেখিয়ে দেওয়া যায় আপনাদেরকে।
ওকে, আমরা অ্যাটলিস্ট এই শার্লট ব্রন্টে এন্ড এমিলি ব্রন্তে কিছু সম্পর্কে কিছুটা হিন্ট। পিডিএফ ফাইলটা অ্যাভেলেবল আছে গুগল ক্লাসরুমে, তার পেজ নাম্বার 649-এ যাবেন। এখানে গিয়ে লিখবেন হচ্ছে পেজ 649, চলে আসছে শুরুতেই শার্লট ব্রন্তে, the senior most, one of the Bronte sisters. We have another suggestion of Thackeray in the work. শার্লট ব্রন্তে থ্যাকারে সম্পর্কে কিছু কথা বলেছিলেন। She aimed to make her novel a realistic picture of society. শার্লট ব্রন্টের নভেল, স্পেশালি যেটা আপনাদের সিলেবাসে আছে, a realistic picture of society, এটা হচ্ছে তার উদ্দেশ্য ছিল, to portray a realistic picture of. To Thackeray's realism, the element of passionate and somewhat unbalanced romanticism. থ্যাকারের যে রিয়েলিজম, উইলিয়াম মেকপিস থ্যাকারে, যার সম্পর্কে আমরা স্টাডি করলাম, থ্যাকারের রিয়েলিজম, এটা কিন্তু উনি কিন্তু নিও ক্লাসিক্যাল রিয়েলিজম দ্বারা প্রভাবিত। এই থ্যাকারের রিয়েলিজমের সাথে শার্লট ব্রন্তে কি অ্যাড করছেন? হোয়াট ইজ দ্য ইউনিক অ্যাডিশন বাই শার্লট ব্রন্তে? এটা আমরা দেখি, হাইলাইট করছি, আপনারা দেখেন। দ্য এলিমেন্ট অফ প্যাশনেট অ্যান্ড সামওয়াট আনব্যালেন্সড রোম্যান্টিসিজম। মানে কি? একটু আগে আমরা ডিকেন্সের মধ্যে যেটা পেয়েছিলাম, ডিকেন্সের মধ্যে কিন্তু আমরা রোমান্টিক ফ্লেভার পাই, থ্যাকারের মধ্যে পাই নিও ক্লাসিক্যাল ফ্লেভার। শার্লট ব্রন্টে এই দুজনের দ্বারাই প্রভাবিত। রিয়েলিজম যেমন আছে, আবার একই সাথে আছে আনব্যালেন্সড রোম্যান্টিসিজমও আছে, প্যাশনেট romanticism. The latter element was partly the expression of Miss Bronte's own nature. মানে এই যে আনব্যালেন্সড রোম্যান্টিসিজম, প্যাশনেট এন্ড আনব্যালেন্সড রোম্যান্টিসিজম, এটা সাহিত্য সমালোচকরা বলেন যে এটা শার্লট ব্রন্টে উনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল। উনার চরিত্রের এই বৈশিষ্ট্যটা উনি উনার উপন্যাসের মধ্যেও নিয়ে এসেছেন। মানে হচ্ছে উনার উপন্যাসে উনার নিজের চরিত্রের একটা ছাপ পড়েছে আর কি, an unbalanced romanticism, and partly the result of her lonely and grief-stricken life. এবং এটার কারণ কি? শার্লট ব্রন্টের তার নভেলে যে আনব্যালেন্সড রোম্যান্টিসিজম আমরা পাই, এর কারণ হচ্ছে তার লোনলি অ্যান্ড গ্রিফ-স্ট্রিকেন লাইফ, তার যে দুঃখ জর্জরিত একাকিত্বে ভরপুর জীবন, which was darkened by a succession of family tragedies. মানে তার পরিবারের একটার পর একটা ট্র্যাজেডি তার জীবনটা বেদনায় জর্জরিত করে দিয়েছিল। মানে এখানে শার্লট ব্রন্টে সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনারা স্টাডি করলে জানতে পারবেন। It will help us to understand her work if we remember that both Charlotte Bronte and sister Emily, Charlotte Bronte and Emily Bronte, two sisters, Bronte sisters, কেন তারা সাহিত্যে মনোনিবেশ করলেন? Because they found their work as governess and teacher unendurable. তখন এই দুই বোনের সামনে দুটো অপশন খোলা ছিল, হয় শিক্ষকতা করা অথবা গভর্নেসের চাকরি করা। এই দুটোই তাদের কাছে অসহনীয় ছিল। And they sought to relieve the loneliness and sadness of their own lot by creating new world of imagination. তাদের যে রূঢ় বাস্তবতা, তাদের যে ইনসিপিড, ডাল, ড্রাই, ডেরি, রিয়েলিস্টিক লাইফ, এটা থেকে তারা পালানোর পথ খুঁজেছেন। They escaped their world of imagination. যদিও they wrote in both Emily পিরিয়ড, কিন্তু তাদের লেখায় আমরা রোমান্টিক, we find the flavor of Anne Radcliffe. Anne Radcliffeর the supernatural element, সেগুলো আমরা কিন্তু এই দুইজনের নভেলে পাই। যদিও তারা
হাজার হলেও দে আর মেম্বার্স অফ ভিক্টোরিয়ান সোসাইটি, ঠিক আছে, তারপরেও তাদের এই রিয়েলিস্টিক ভিক্টোরিয়ান নভেলের মধ্যে সুপার ন্যাচারাল এলিমেন্ট ঢুকে পড়ছে। মানে দেয়ার কম্বিনেশন, এই যে এমিলি ব্রন্তে তার যে উদারিং হাইট, এটা যদি আপনারা পড়ে থাকেন, অবশ্যই আপনাদের পড়া জরুরি। উদারিং হাইটস বাই এমিলি ব্রন্তে, এখানে আপনারা দেখবেন যে such an amazing and admirable combination of realism and supernatural elements. In this new world, however, the sadness of old remains, and all the Bronte novels have behind them an aching heart. Charlotte Bronte's best known work is Jane Eyre, যেটা আপনাদের সিলেবাসে আছে। শার্লট ব্রন্টের জেন আয়ার, এটা আপনাদের সিলেবাসে আছে, এটা আপনারা পড়বেন অথবা অলরেডি কেউ পড়ে ফেলেছেন। Charlotte Bronte's Jane Eyre, with all fascinating study of elemental love and hate. এটা কে বলছেন? এই অ্যানালিসিসটা কে দিচ্ছেন? উইলিয়াম জে লং। এটা কিন্তু উইলিয়াম জে লং এর অ্যাসেসমেন্ট। জেন আয়ারকে উনি বলছেন এটাতে যথেষ্ট দুর্বলতা আছে, উইথ অল ইটস ফল্ট this is a powerful and fascinating study of elemental love and hate, simultaneous love-hate relationship, ambivalence. তার একটা নমুনা আমরা জেন আয়ারে পাই, রিমাইন্ডিং আস ভেগলি অফ ওয়ান অফ মার্লোস ট্র্যাজেডিস। এবং এখানে আমরা ক্রিস্টোফার মার্লো তার যে ট্র্যাজেডি গুলো, তার ট্র্যাজেডির কিছু ছাপ পাই। মার্লো কোন পিরিয়ডের লিখেছেন? কোন পিরিয়ডে? এলিজাবেথান পিরিয়ডে। এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় দ্য ফার্স্ট রোমান্টিক পিরিয়ড। ওয়ার্ডসওয়ার্থ দে তার মানে they are both not only the romantic flavor but also the flavor of Elizabethan tragedies. আপনারা দেখবেন, এখান থেকে মন দিয়ে পড়বেন, মন দিয়ে পড়লে শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্তে, এই যে ব্রন্তে সিস্টার্স, এই যে আপনাদের এখানে যে লেখা আছে ব্রন্তে সিস্টার্স, এদের অবদানটাও আপনাদের পড়তে হবে, মাথায় রাখতে হবে। আপাতত এইটুকু মাথায় রাখলেই চলবে, আপাতত, ফর নাও। কিন্তু ইন দ্য লং রান আপনাদেরকে এদের সবার অবদানই মাথায় রাখতে হবে, এতে আপনাদের পরবর্তীতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা ডিটেইলসে পড়লাম এবং জর্জ এলিয়ট, ম্যারিয়ান ইভান্সের অবদান। আমরা একটু স্কেচি আইডিয়া পেলাম ব্রন্তে সিস্টার্স, শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্তে, তাদের সম্পর্কে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের ফোকাস কি ছিল? আজকে আমাদের ফোকাস ছিল দ্য ভিক্টোরিয়ান নভেলিস্ট। ভিক্টোরিয়ান নভেলিস্টদের মধ্যে আমরা ডিকেন্সকে পেয়েছি ইন্সপায়ার্ড বাই রোমান্টিক আইডিয়ালিজম, রোমান্টিসিজম। আমরা থ্যাকারিকে পেয়েছি ইন্সপায়ার্ড বাই নিউ ক্লাসিক্যাল ideas, especially influenced by Jonathan Swift, Henry Fielding. We have got the great moralizer, great moralist Marian Evans. We have also got some idea about Bronte sisters, who were not only inspired by romantic literature, but also inspired by Elizabethan literature, literature of Shakespeare's period. এখন এরা থাকুক, আলটিমেটলি আমরা যদি সাধারণ একটা বৈশিষ্ট্য যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে মোর অর লেস সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো, লিটারারি ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যে এই ভিক্টোরিয়ান পিরিয়ডের যত নভেল অর ড্রামা যাই হোক না কেন, স্পেশালি পোয়েট্রি অ্যান্ড নভেল, এগুলোকে আমরা চারটা বৈশিষ্ট্য হচ্ছে
দিজ আর অল অ্যাবাউট ডেইলি লাইফ, মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা এবং বিষয়াদি নিয়ে। নাম্বার 2, all the poets and novelists, they are moral teachers. And finally, number 3, science inspired them all. Science emphasizes truth, gave entirely new view of life, and it discouraged the works of imagination. And materialism, যেটা নাম্বার 4, লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। মোটামুটি সব টেক্সটেই, সব ভিক্টোরিয়ান নভেল বা পোয়েট্রিতে এই উপাদানগুলোর কোনো একটা আমরা খুঁজে পাই। লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড সবার মধ্যে। আপনি টেডিসন বলেন, ব্রাউনিং বলেন, আপনি ম্যারিয়ান ইভান্স বলেন, ম্যাথু আর্নল্ড বলেন, তারপর আজকে আমরা ডিকেন্স বলেন, অথবা থ্যাকারে বলেন, অথবা আমাদের গ্রেট মোরালিস্ট ম্যারিয়ান ইভান্স, এই 4টা বৈশিষ্ট্যতেই দ্বারা তারা প্রভাবিত। তাদের নভেলের মূল থিমে এই উপাদানগুলো আমরা খুঁজে পাই। দিজ আর দ্য আইডিয়াল, কোর আইডিয়াল। They exalted a purely ideal conception of life. এই হচ্ছে আমাদের আপাতত আলোচনা। নেক্সট ক্লাসে আমরা কম্পারেটিভ ডিসকাশনে চলে যাব বিটুইন রোম্যান্টিসিজম এন্ড ভিক্টোরিয়ানিজম, এবং আগামী ক্লাসগুলো হবে হচ্ছে ডিসকাশন বেসড হবে। আমাদের প্রথম 6টা লেকচার তো হলো, এই লেকচার বেসড হলো। এখানে আপনাদের আলোচনায় যদিও আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তারপরে তো আপনারা সময় ঠিক মতো নিতে পারেননি। লেকচারটা ইট উইল বি মোর ডিসকাশন বেসড। আমরা আপনাদের প্রত্যেককেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, প্রিপারেশন নেন। নেক্সট ক্লাসটা হবে হচ্ছে আমাদের ডিসকাশন বেসড ক্লাস। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আমি আরো 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 2-3 মিনিট আছে, আপনারা যদি কোনো বিষয়ে কথা বলতে চান বলতে পারেন। আসিফ উদ্দিন আবির কিছু বলবেন? ফাহিমা আক্তার কিছু বলবেন? ঠিক আছে, তাহলে আপনারা প্রিপারেশন নেন। নেক্সট ক্লাসে আমরা ডিসকাশনে চলে যাব, কম্পারেটিভ ডিসকাশন বিটুইন রোম্যান্টিসিজম এন্ড ভিক্টোরিয়ানিজম। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, টেক কেয়ার, স্টে সেফ, আসসালামু আলাইকুম।